ফার্স্ট মুভিটা ছিল অল অ্যাবাউট বিয়ে, আর এখন এটা হচ্ছে অ্যাবাউট ডিভোর্স। হয় না, হঠাৎ করে ফোন করে বলতেছি আচ্ছা একটু আয়নায় আড্ডা দিই, তারপরে আড্ডা দেওয়ার মধ্যে আচ্ছা কীরকম যাচ্ছে, আচ্ছা কী সমস্যা বলো তো, এরকম কাহিনী নাকি একটা অ্যাক্টরের ওয়াইফ যে সে সুইসাইড করলো। আপনি, আমি, পার্সা, আমরা সবাই এরকম কোনো একটা কাপলকে চিনি যাদের এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং দে আর নট ওপেন অ্যাবাউট ইট। ফার্স্ট ড্রাফটে পুরোটা জায়গায় এরকম যে ডায়লগগুলো পুরোটা জায়গায় পড়ে দেখলাম যে ছেলের দোষ ভর্তি, মানে ছেলে কোনো রিপ্লাই দিতে পারতেছে না। মেশিন গান কখন এই যে বলুন যে এটা যুদ্ধটা কবে থামে, এই অডিয়েন্সকে ডাইরেক্ট দিয়ে মাইরে ফেলার পর নাকি? সো 19শে মার্চ আসছে আমাদের ফিল্ম একসাথে আলাদা। এই ফিল্মটা দেখা উচিত কারণ এটা একটা ফ্যামিলি ড্রামা। এটার মধ্যে 3টে জেনারেশনের গল্প আছে, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের আলাদা আলাদা গল্প আছে এবং আমরা যেহেতু ঈদটা একসাথেই করি ফ্যামিলি নিয়ে, সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা পরিবারের এই গল্পটা খুব পছন্দ হবে, খুব রিলেটেবল হবে তাদের জন্য এবং এটা একটা এন্টারটেইনিং গল্প যেটা সবাই খুব এনজয় করবে এত এত ফিল্মের মাঝখানে। সো আমার কাছে মনে হয় যে সবাই দেখবেন এবং আপনাদের ফিডব্যাক জানাবেন। হ্যালো পার্সা, ওয়েলকাম টু দি আদার সাইড। হ্যালো রেজা, ওয়েলকাম টু দি আদার সাইড। এর আগে তোমার মুভি নিয়ে আমি একটা পডকাস্ট করলাম, কিন্তু তোমার সাথে করা হয়নি। হ্যাঁ, কাইন্ডনেস ছিল। হ্যাঁ, কাইন্ডনেস ছিল। সো তোমার ফার্স্ট মুভিটার জন্য এখনও কনগ্রাচুলেশনস, বিকজ ইট ওয়াজ আ বিগ হিট। আমি এটা 2বার দেখছি ইনফ্যাক্ট, সবাই খুব পছন্দ করছে। আর এখন তোমার এই ঈদে যাচ্ছে তোমার সেকেন্ড মুভি। ইটস আ ওয়েব ফিল্ম, ওটা তো Web film, থিয়েটারে right. আসছিল, ওটা ওয়েব ফিল্ম ছিল, পরে But থিয়েটারে theatre রিলিজ decide- হয়েছে। সবার আগে আমাকে এটা বলো, ফার্স্ট মুভিটা ছিল অল অ্যাবাউট বিয়ে, আর এখন এটা হচ্ছে অ্যাবাউট ডিভোর্স, আর ডিফারেন্ট টাইপ অফ ডিভোর্স। তো তোমার মুভির নাম হচ্ছে একসাথে আলাদা। তুমি আগে আমাকে এই কনসেপ্টটা সুন্দর করে আমাদেরকে বুঝাও। একসাথে আলাদা তো আসলে এটা মানে নামটা যেরকম দেয়া সেরকমই, মানে একটা কাপল দে আর গোয়িং থ্রু আ ডেড ম্যারেজ। যেটা দেখেন যেটা যেটা হচ্ছে মানে আমরা না, আমার মনে হয় আপনি, আমি, পার্সা, আমরা সবাই এরকম কোনো একটা কাপলকে চিনি যাদের এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং দে আর নট ওপেন অ্যাবাউট ইট। সো একসাথে আলাদা হচ্ছে ওই ধরনেরই, সমাজে এরকম অনেক কাপল আছে, তো ওই ধরনের একটা কাপলকেই নিয়ে বানানো যারা একটা ডেড ম্যারেজ ফেস করছে এবং ওদের মানে ওদের পরিবার তো ব্যাপারটা অ্যাড্রেস করতে পারছে না, কারণ ওরা সবার সামনে খুব হ্যাপি, মানুষ কেউ দেখে বুঝতে পারবে না যে ওদের মধ্যে কোনো প্রবলেম আছে, বাট ওদের মধ্যে একটা সামওয়্যার ওদের আগের যে স্পাইকস মানে যেগুলো থাকার কথা, যেরকম একজন আরেকজনকে সময় দেওয়ার কথা, সেটা আসলে কোনো জায়গায় হচ্ছে না। সো ইভেনচুয়ালি মানে ওরা এটা অ্যাড্রেস করে এবং ওদের যে ডিভোর্স নেওয়ার ডিসিশনটা সেটা ওদের পরিবার কিভাবে সেটাকে ডিল করছে সেটা নিয়ে এই গল্পটা। আর আমার ফার্স্ট মুভি তো বললাম যে বিয়ে নিয়ে ছিল, আপনি যেটা বললেন। হ্যাঁ, আপনি বলার পরে মনে হলো যে আমি আসলে আমার প্রথম সিরিজটাও ইন্টার্নশিপ, ওটা ছিল যে একটা ইয়াং টিনেজারের ওয়ার্ক লাইফ এবং লাভ লাইফ ব্যালেন্স করা নিয়ে একটা গল্প। সো আমার মনে হয় আমি হচ্ছে মানে খুব ড্রামা জনরাটা খুব পছন্দ করি। মানুষের নিজে মানে ধরেন রিলেটেবল গল্প, যেমন এই প্রত্যেকটা গল্পই সবার লাইফের থেকেই নেওয়া। সো সেই জায়গা থেকে আমি গল্পগুলো বলতে চাই, সেই কারণে খুব বেশি সিনেম্যাটিক রিয়ালিটি তৈরি করে, মানে এরকম ওই যে কেজিএফের মতো একটা ওয়ার্ল্ড তৈরি করে ওরকম সিনেমা না, মানে আমারগুলো খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি সিনেমা বা কাজ হয়। সেই জায়গা থেকে মানে চোখের সামনে যেসব জিনিস দেখি সেসব নিয়ে গল্প বলতে ভালো লাগে। যখন তুমি গল্পটা সাজাও, স্ক্রিপ্টটা রেডি করো, ক্যারেক্টারগুলো ড্র করো, তুমি কি রিয়েল লাইফে কোনো কাপল বা কোনো মানুষের সাথে কথা বলে, স্পেসিফিকলি এটা স্টোরি লেখার সময় কারোর সাথে কথা বলে কাছের থেকে দেখে ইন্সপায়ার্ড হয়ে লিখছো? না, এটা তবে মানে গল্পটা আমার মনে হয় গল্প এই একসাথে আলাদা গল্পটার পুরো ক্রেডিট হচ্ছে কারিনার। একদিনও হঠাৎ করে রাত্রেবেলা ফোন করে বলছে দেখো এরকম একটা গল্প আমার করতে চাই, যে একটা কাপল ওদের মধ্যে কোনো মানে দেখে মনে হবে ওদের মধ্যে কোনো প্রবলেম নাই, বাট ওরা ডিভোর্স দিতে চায়। হ্যাঁ, তো গল্পটা এরকম করতে চাই। তখন আমরা উই স্টার্টেড লুকিং ফর পিপল যাদেরকে এরকম মনে হয় পোটেনশিয়াল ক্যান্ডিডেটস, যারা এখনো একসাথে আছে, আচ্ছা। যারা এখনো ম্যারিড কিন্তু বুঝতেছি যে ওদের মধ্যে এরকম প্রবলেম, তো ওদের সাথে অনেক হয় না, হঠাৎ করে ফোন করে বলতেছি আচ্ছা একটু আয়নায় আড্ডা দিই, তারপরে আড্ডা দেওয়ার মধ্যে আচ্ছা কীরকম যাচ্ছে, আচ্ছা কী সমস্যা বলো তো, এরকম কাহিনী নাকি, সেরকম অনেকগুলো কেস স্টাডি করি আমি আর কারিনা যে আসলে ওদের প্রবলেমগুলো কী হয়। সো একটা বড় প্রবলেম আমরা যেটা আইডেন্টিফাই করতে পারছি যে ইগো একটা বড় প্রবলেম। মানে যখন আপনি অনেক দিন ধরে একটা মানুষের সাথে থাকেন, সেই মানুষটাকে কয়েকবার আপনি বলছেন কি প্রবলেম আপনার হচ্ছে, কিন্তু সেই মানুষটা শুনতে শুনতে একটা সময় আপনাকে মানে আর ওইভাবে শুনতেছেও না, মানে আপনার প্রবলেমগুলোকে সে প্রবলেম মনে করতেছে না,
তখন আপনার মধ্যে একটা ইগো কাজ করে যে আচ্ছা ধূর তোরে বলবোই না, সেই মানুষটাও জিনিসটা অ্যাড্রেস করে না, সেটা একটা লং টার্ম পরে যে একটা আউটবার্স্ট হয়। সেটা যদি ছোট ছোট কিন্তু প্রবলেমগুলো, অনেক বড় কিছু না, হয়তো হয়তো তার একটা পার্টিকুলার জিনিস হয়তো অগোছালো করে রাখে বাসাটা, সেটা আপনার পছন্দ না, সেটা কিন্তু সলভেবল, কিন্তু ও শুনে না, একদিন 2 দিন 3 দিন বড় হয়। সো এরকম দেখলাম অনেক ছোট ছোট ইস্যু নিয়ে প্রবলেমগুলো স্টার্ট হয়। আর আমাদের যেহেতু 1 ঘন্টার একটা ফিল্ম, সেটা সবগুলো আমরা দেখাতে পারি নাই, 1 ঘন্টা ফিল্মে অনেক কিছু দেখাতে হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করেছি ডায়লগে কোথাও বা সিনের কোথাও, মিউজিকের মধ্যে কোথাও জিনিসগুলোকে অ্যাড্রেস করা যে কী কী হইতে পারে। সো ওভারঅল এরকম কয়েকটা কেস স্টাডি করে আমরা হয়তো একটা জায়গায় ল্যান্ড করেছি গল্পটা, যেখানে মানুষ মানে যারা দেখবে তারা হয়তো কোনো না কোনো জায়গায় একটা কাপল রিলেট করতেই পারবে যে তাদের মধ্যে এই প্রবলেমটা এখনো মানে হয়, কিন্তু সেটা এখনো হয়তো অত বিগার না যেটার জন্য সেপারেট হয়ে যেতে হবে। বা মানে আমি এখানে আসলে ডিভোর্স কিন্তু প্রমোট করতে চাই না, যে মানে আমি বলতেছিও না যে ওরা ডিভোর্স নিচ্ছে বা সেরকম গল্পটা সেই দিকে ইয়ে হচ্ছে, বাট মানে আমার গল্পটার মূল অবজেক্টিভ ছিল যে ভাই তোমরা অ্যাটলিস্ট অ্যাড্রেস করো যে আচ্ছা তুমি, তোমার যদি একটা জিনিস খারাপ লাগে বা তোমার পার্টনারের সাথে তুমি অ্যাটলিস্ট স্পিক আপ, দেন প্রবলেমগুলো ইজিলি সলিউশন হয়। সো ওই জায়গা থেকে কয়েকটা কেস তো আমরা স্টাডি করেছি। তুমি তো অনেক ছোট, তোমার আই এম শিওর তোমার তো আর বিয়ের এক্সপিরিয়েন্স নাই, বাট স্টিল এই যে মুভিটা করার সময় তুমি নিজেও তো বুঝছো, তাই না, দ্য স্ক্রিপ্টটা ফলো করতে গিয়ে। সো তোমার কি মনে হয় যে তুমি কতখানি রিয়েল ক্যারেক্টারটার সাথে, মানে সরি রিয়েল না তো, এই ওয়েব সিরিজের ক্যারেক্টারের সাথে তুমি কি বুঝলা, মানে তোমার টেক কি? আম, আমি এই জায়গা থেকে একটা জিনিসই শিখেছি, যেটা হচ্ছে যে নিজেকে ভালোবাসা উচিত। মানে নিজে যদি আমি হ্যাপি থাকি তাহলে আশেপাশে সবাই হ্যাপি থাকবে, আর আমি যদি খারাপ থাকি আমার আসলে কিছুই ভালো লাগবে না পৃথিবীর। মানে আমি আমার সবসময় মেজাজ খিটখিটা হয়ে থাকবে, এটা আমার সাথেও হয়েছে। যখন আমি আনহ্যাপি থাকি, কোনো কিছু যদি আমাকে বারবার ট্রিগার করতে থাকে যে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, একটা সময় কিন্তু তখন আমরা টক্সিক হয়ে যাই, তখন আশেপাশের মানুষদেরকেও খুব খারাপভাবে ট্রিট করতে থাকি, বা যখন কেউ আমাদেরকে ফর গ্র্যান্টেড হিসেবে নিয়ে নেয়। এই ধরনের এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয় যে সবারই লাইফে একটু না একটু আছে, সে ম্যারিড হোক কিংবা আনম্যারিড হোক, বয়ফ্রেন্ডের সাথেও সিমিলার এক্সপেরিয়েন্স হতে পারে। সো এই ব্যাপারগুলো খুব রিলেটেবল ছিল আমার কাছে। সো ওই জায়গা থেকে আশেপাশেও তো অনেক কাপলস আছে, আশেপাশে আমারও অনেক ফ্রেন্ডসদের ফ্রেন্ডস আছে যাদের ডিভোর্স হয়ে গেছে বা হয় নাই, যারা প্রবলেমের মধ্যে আছে, যাদের হাজবেন্ড তাদেরকে আছে না যে ফর গ্র্যান্টেড হিসেবে যে কিছু ছোট ছোট কমপ্লেনগুলা, এগুলো তো খুব কমন আমাদের দেশে বা সব জায়গায় পৃথিবীর। সো কেউ কেউ এগুলো নিয়ে কথা বলে, কেউ কেউ নিয়ে এটা নিয়ে কথা বলে না। তো আমার কাছে খুব একটা বেশি রিলেট করতে প্রবলেম হয় নাই, কারণ এই সব জিনিসগুলো আসলে টুকটাক আমরা সবাই ফেস করি। তো এটাই আমার কাছে মনে হয়েছে যে উই শুড অলওয়েজ চুজ আওয়ারসেলফ, এটাই। আর আর একটা কিছু আছে যেটা তুমি মুভিটা করতে গিয়ে এই জার্নি থেকে শিখলা, যেটা তুমি নিজের রিয়েল লাইফে অ্যাপ্লাই করবা যখন when you be with someone? হ্যাঁ, যে সবসময় নিজেকে প্রায়োরিটি দিতে হবে। নিজের আমিরা এমন একটা ক্যারেক্টার যে হচ্ছে খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড অ্যান্ড সেলফ ডিপেন্ডেন্ট যদি বলি। ও কিন্তু ওর হাজব্যান্ডের উপর একদমই ডিপেন্ডেন্ট না, কিন্তু ওর হাজব্যান্ডের থেকে একটা মানে ইমোশনাল কানেকশন চেয়েছিল, ভ্যালিডেশন চেয়েছিল, যেটা ও অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে যেটা হারিয়ে গিয়েছিল। সো আমার কাছে মনে হয় আমি এটাই শিখেছি যে সবসময় নিজেকে আগে রেখে, আমরা তো একটা ভুল করি অলওয়েজ, যে যখন আমরা কাউকে ভালোবাসি তখন পুরা 100% এফোর্ট, আমি জানি না আমার ক্ষেত্রে এটা হতো সবসময়, যে আমি আচ্ছা তুমি যেটা বলবা সেটাই, এটা থেকে বের হওয়া উচিত। আমার মেয়েরা এটা একটু ভীষণ, হ্যাঁ, বাট আমার মনে হয় কি, দেখো ওই যে তুমি বলে শিখেছি, আমি কিন্তু কাউকে এটা শিখাতে চাই না। ইফ ইউ আর দ্যাট পারসন যে একা ভালো আছো, মানে দেখো আমি আই রেসপেক্ট যারা ডিপেন্ডেন্ট বা যারা পার্টনারকে চুজ করে প্রায়োরিটাইজ করতে, এটাও আই রেসপেক্ট, সেটা তার চয়েস হতেই পারে, যে কেউ ফ্যামিলি রেজ করতে চায়, তো সে যেভাবে পার্টনার ওকে হ্যাপি রাখতেছে, মানে ওর লিমিটেশনস ওরকমের মধ্যে সে হ্যাপি রাখে, দ্যাট ইজ হার চয়েস অফ বিং হ্যাপি। হ্যাঁ, ও হোম মেকার হতে চায়, সেটাও রেসপেক্ট, কিন্তু ওই যে বললো তুমি আমার থেকে এটা শিখো না প্লিজ। আমি যেটা শিখেছি সেটা হচ্ছে যে এর কোনো লাভ নাই আসলে, একটা পর্যায়ের পরে মানুষ আসলে অতিরিক্ত এফোর্টকে ফর গ্র্যান্টেড হিসেবে নিয়ে নেয়। সো মানুষ বুঝে এফোর্ট দেওয়া উচিত। আমি আসলে এই জিনিসটাই শিখেছি এই ফিল্ম করতে গিয়ে। এটা আসলে মানুষ টু মানুষ ভ্যারি করে, কারণ আমার মনে হয় যদি এই গল্পের ক্যারেক্টার দুইটাই ধরো, যদি মেয়েটাও নিজেকে প্রায়োরিটি দেয়
ছেলেটাও ধরো নিজেকে প্রায়োরিটি দেয়, এই দুইজন নিজেদেরকে প্রায়োরিটি দেওয়ার পরেও দে বোথ আর হ্যাপি অ্যান্ড দে বোথ রেসপেক্ট দ্যাট, আর দুইজন স্টিল একসাথে থাকতে চায়, যেটা খুবই ডিফিকাল্ট, কারণ মানুষ তো, মানুষের মাথা কোনো ঠিক থাকে না। এটা কিন্তু কারো মানে মানে দেখেন এটা দোষের কিছু না, যে একটা মানে দোষ না ঠিক, মানে আমি ওই যে বললাম বারবার, এটা আমি প্রমোট করতে চাই না, বাট দুইটা মানুষ একটা সময় এক হয়ে হ্যাপি থাকতে চেয়েছিল, একসাথে থাকতে চেয়েছে, একটা সময় পার করার পরে তার বোথ ফিলিং যে আছে এটা ওয়ার্ক করছে না, খুবই ন্যাচারাল একটা হতেই পারে, ইটস নট গোনা বি দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড যদি দুজন সেপারেটেড হয়ে যায়। এই জিনিসটাই বলা ভাই, এটা একটা মানুষের অনেক কিছুই, মানে আমরা পরীক্ষায় অনেক ভুল অ্যান্সার দিতেই পারি, সো এটা এমন না যে মানে এক বিয়ে করে ফেলছি যে একসাথে থাকতেই হবে। আমাদের রিসেন্ট একটা কাহিনী আমি জাস্ট মেনশন করতে চাই, এই যে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির একটা ইনসিডেন্ট হলো, এই একটা অ্যাক্টরের ওয়াইফ যে সে সুইসাইড করলো। ইম্যাজিন দ্যাট ওয়ামেন, উনি যদি রাইট টাইমে যদি এই ডিসিশনটা নিত যে আচ্ছা ঠিক আছে, নো ম্যাটার হোয়াট, ও যদি আমার সাথে নাও থাকে, আই চুজ মাই হ্যাপিনেস, এবং আমার বাচ্চার জন্য হলো আমি আলাদা থাকবো, দ্য মাইন্ডসেট। এটাই মানে মানে মাইন্ডসেটটা হয় কি, মানুষ অনেক পুশ করে যে আমার থাকতেই হবে থাকতেই হবে, নাহলে এটা হবে, তখন একটা সময় মানুষ মানে হয়তো মানে হেরে যায়, তখন তখন খুবই ইমোশনালি ডিসিশন নিয়ে ফেলে, এটা মানে এই যে এরকম কনসিকুয়েন্সেসের দিকে চলে যায়। তো তার অনেক আগে জিনিসগুলো সলভ করা যায়। আলাদা হয়ে গেলে ইউ মাইট অন্য কারোর সাথে দেখা হতে পারে, যেখানে মানে থাকে না যে অন্য ভালো, হ্যাঁ ভালো কোনো পার্টনার, তুমি ইউ নেভার নো সামনে তোমার জন্য কি। ইনফ্যাক্ট আই হ্যাভ সিন সেম পার্টনারকেও আলাদা হওয়ার পর দূর থেকে আরো বেটার মতন চিনে, দে অলসো এগেন গেট ব্যাক টুগেদার, কারণ দূর থেকে দে বোথ গ্রু অ্যান্ড রিয়েলাইজ করছে যে না না এখন বুঝছে, তখন প্রবলেমগুলো আইডেন্টিফাই করা যায়। হ্যাঁ, সো ওই ব্যাপারটাই মানে এটা আমার মনে হয় এটা সবারই মানে এই জিনিসগুলো একটু রিকনসিডার করা উচিত, যে অ্যাটলিস্ট একটা সম্পর্ক টিকে রাখার জন্য কথা বলা উচিত, আর স্পেসও দরকার আছে। ঠিক আছে, ব্রেক নাও, দেখো, এটা আমি রিলেশনশিপের ক্ষেত্রে বলতেছি, যে একসাথে জোর করে থাকা থেকে ব্রেক নাও, ব্রেক নিয়ে দেখো যে ইফ ইটস ওয়ার্থি অর নট, দেন আবার ডিসিশন নাও যে বিয়ে করবা। ওদের বিয়ের কয় বছর দেখানো হয়েছে? এখানে বিয়ের 5 বছর। এই ছোট্ট ব্রেকটা নিলাম আমার পাউডার রুম পার্লারের কিছু চমৎকার প্যাকেজের কথা বলার জন্য। আমার পার্লারে কিন্তু এরকম কিছু প্যাকেজ আছে যেগুলোর অ্যাকচুয়াল ভ্যালু 10,000 টাকা, কিন্তু আমরা সেটাকে 3,000 টাকার মধ্যে নিয়ে এসেছি। কারো যদি মান্থলি পার্লার বা সেলফ গ্রুমিং বাজেট থাকে 3,000, সেই 3,000 টাকার মধ্যে কিন্তু আপনারা হট অয়েল, ওয়ার হেয়ার কাট, ফেশিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, এরকম অনেক সার্ভিস একসাথে নিয়ে নিতে পারবেন মাত্র 3,000 টাকায়। এবং এটা ছাড়া আমাদের আরও অনেক প্যাকেজেস আছে, যেটা কোনো ভ্যালু, কোনোটার ভ্যালু 1,800 টাকা, কোনোটার ভ্যালু 1,000 টাকা, কোনোটার ভ্যালু 2,500 টাকা। আমি সবাইকে বলবো যাদের মাসে একটা বাজেট থাকে সেলফ গ্রুমিংয়ের, সবাই আমার পাউডার রুম বিউটি সেলনে আসবেন। গুলশানে 123 নম্বর রোডে 21 নম্বর হাউস, সেখানে লিফটের 3-তে পাউডার রুম বিউটি সেলন আসছে। এবং যারা যারা আমার ইউটিউবে এই ভিডিওটা এসে দেখাবে, তারা একটা 1,000 টাকার গিফট ভাউচার পাবে অন দ্য স্পট কাউন্টার থেকে। জাস্ট আসতে হবে, এসে আমাদের ইউটিউব চ্যানেল খুলে এই ভিডিওটা দেখাতে হবে যে আপনারা এই ভিডিওটা দেখে এসেছেন, তাহলে আমরা ইনস্ট্যান্ট আপনি যে প্যাকেজ ইচ্ছে সেটা তো নিতে পারবেনই, তার সাথে আপনি একটি 1,000 টাকার একটা গিফট ভাউচার পাবেন। আমরা তো মেয়ে ক্যারেক্টারটা বুঝান, একটু ছেলে ক্যারেক্টারটা এক্সপ্লেইন করো, মেল ক্যারেক্টার। সো একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে কারিনা তো স্ক্রিপ্টটা লিখেছে, তো ফার্স্ট, আচ্ছা আমার ক্লিয়ার করে, আসলে এটা ডাইরেক্টর তুমি, স্টোরি অ্যান্ড স্ক্রিপ্ট রাইটার কারিনা ক্যাসার। কারেক্ট। সো কারিনা ফার্স্ট ড্রাফট লিখেছে, ফার্স্ট ড্রাফটে পুরোটা জায়গায় এরকম যে ডায়লগগুলো, পুরোটা জায়গায় পড়ে দেখলাম যে ছেলের দোষ ভর্তি, মানে ছেলে কোনো রিপ্লাই দিতে পারতেছে না, মেয়েটা সমানে ছেলেটাকে প্রবলেম অ্যাড্রেস করে যেতেছে, ছেলেটা খালি বলতেছে কি বলতেছো এগুলো, এইটা এরকম না সেরকম। আমি বলতেছি কাহিনীটা তো পুরো একটা মেসেন্ট্রিক স্ক্রিপ্ট হয়ে গেল, মানে ছেলেটাকে একটু দাও, ছেলেটা কি পুরোটা মনে হচ্ছে ছেলের দোষ। এখনো ফিল্মটা একটু একটু হচ্ছে সেন্ট্রিক, আমার মনে হয় একটু ফিমেল ওরিয়েন্টেড ইয়েটা একটু বেশি, কারণ যেহেতু কারিনা লিখেছে মেজরিটি অফ দ্য আমরা পরে কিছু জিনিস অ্যাড করেছি। তো পরে আমরা সেকেন্ড ড্রাফট, থার্ড ড্রাফটে এসে এটাকে আরও ব্যালেন্স করলাম, যে কারণ আমরা এমন একটা জায়গায় থিন লাইনে রাখতে চাই গল্পটা, কারোই দোষ না কিন্তু, ছেলেটার দিক থেকে রাইট, মেয়েটার দিক থেকে রাইট। ছেলেটা অফিস করে বাসায় আসে, ও টায়ার্ড থাকে, ওর দেরি হয়, যেমন একটা সিন আছে ওইখানে যে ওরা দুজন একটা দাওয়াতে গেছে, খুবই কমন সিন, সবার সাথেই হয়। মেয়েটা বলতেছে যে আমাদের 8টায় আসার কথা ছিল, এখন বাজতেছে 10টা, এখন যে কি করবো, আমরা কি খাইতে আসছি শুধু? তো ছেলে বলতেছে আরে আমরা তাহলে এত দূর আসলাম কেন? বলতেছে না আমি যাবো না, আমি বাসায় যাবো। তো ছেলেটা বলতেছে আরে সিন ক্রিয়েট করো না গাড়ির মধ্যে, চলো যাই। মেয়েটা বলছে না এখন আমি যাবো না, কারণ আমি এখানে আসছিলাম অন্য একটা কারণে, আমি তো খেতে আসি নাই, শুধু আমি মানুষের সাথে দেখা করতে আসছিলাম, সেটা যখন পারপাস হবে তোমার জন্য দেরি হয়েছে যেহেতু, আমি যাবো না, আমি বাসায় যাবো।
তো ছেলেটা নেমে যায়, তারপর দেখি যে ও যে নেমে চলে যায়, মেয়েটা একা গাড়ির মধ্যে, মেয়েটা খুবই ইনসাল্ট ফিল করে যে ছেলেটা ওর মানে ওর উল্টা রাগ দেখাইলো, ও যে দেরি করলো সেটা ও বুঝলো না, উল্টা রাগ দেখায় গাড়ি থেকে নেমে গেল। আবার Convince ও ছেলেটার করলো মনে না। হইলো যে আরে ভাই তুই এত দূর আনলি আমারে, এখন আইসা একটা ইস্যু করতেছস যে নামবো না, তাহলে তো আমি নেমে যাই, আমি তো আসছি, আমি যাব। সো এই যে কেউ কাউকে ভ্যালু করলো না, ছোট একটা জিনিস কিন্তু হয়তো ছেলেটা ভ্যালু করলে বা অন্যভাবে ডিল করলে হয়তো সলভেবল ছিল, ইগো দেখালো, ছেলেটা নেমে গেল, মেয়েটা চলে আসলো, মেয়েটাও ইগো দেখালো, দুইজনই কিন্তু কিন্তু মেয়েটা কিন্তু egoই ওই যে যখন চলে যাচ্ছে গাড়ির মধ্যে কান্না করতেছে আবার, তো বললেই পারতে যাচ্ছে ঠিক আছে বাসে গিয়ে হয়তো হ্যাঁ। মানে কোনোভাবে সলিউশন পাওয়া যেত, হয়তো ইগোর কারণে হলো না। সো এরকম আমরা ছেলেটাকেও দেখি যে ছেলেটা একটা জায়গায় হচ্ছে মেয়েটাকে হয়তো কি হয়, ছেলেটার একটা ডায়লগ আমি এটা লিখেছিলাম, আমার খুব ইয়ে করে, যে ছেলেটা বলে যে দেখো আমিরা, বিয়ের পর মানুষ চেঞ্জ হয় যেটা তুমি হও নাই। তো সামওয়্যার ছেলেটার হয়তো ওই এক্সপেকটেশন ছিল যে আমিরা তো ইন্ডিপেন্ডেন্ট মানে হইতে পারে, মানে এটা ওই ছেলেটার জায়গা থেকে, যে ছেলেটা বিয়ের পরে ভাবছিল যে আচ্ছা ও বোধহয় আরেকটু সাংসারিক হবে, মানে হয়তো আরেকটু ব্যাপারটা অন্যরকম, দেখা গেলো যে আমিরার লাইফে ব্যস্ত, ছেলেটার লাইফে ব্যস্ত। সো ওই জায়গায় ওদের হয়তো কোথাও হয়তো দুজনের Communication gap. এক্সপেকটেশন কোথাও বোধহয় ম্যাচ করলো না। সো সেই কারণে হয়তো ওদের আসলে এই পুরো পুরো প্রবলেমটা আরো মানে বেশি হওয়া শুরু করলো। বাট মেল ক্যারেক্টারটা এক্স্যাক্টলি কিরকম, মানে আন্ডারস্ট্যান্ডিং অর ইগোইস্ট? হ্যাঁ ওরা তো বেসিক্যালি ওরা দুইজন খুবই ভালো ফ্রেন্ড ছিল, ওদের ফ্রেন্ডশিপ থেকে ওদের এই বিয়ের থেকে আসা। শুরুতেই একটা সিনে ওরা অ্যাড্রেস করে যে এই এত লেভেলের মধ্যে এবং ফ্যামিলির এক্সপেকটেশন রাখতে হবে, বাচ্চা নিতে হবে, ওদের ওই ফ্রেন্ডশিপটা আসলে নষ্ট হয়ে গেছে। এখন ওরা কেউ কারোর সাথে ওপেন আপ হয়ে কথা বলতে পারে না। হ্যাঁ, এই জায়গাগুলো আছে ফিল্মে, যে ছেলেটা বলে যে আমি তোমাকে একটা কথা বলতে আমার অনেকবার চিন্তা করতে হয়, বিকজ তুমি সব কথায় তুমি আমার প্রবলেম ধরো, আমি কেন বাসায় দেরি করে আসছি, কেন বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি, সব কিছুতে তোমার প্রবলেম ধরো, কিন্তু একটা সময় মানে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, সো আই মিস দ্যাট ফ্রেন্ড। আমিরাও মানে বলে যে যে এখন মানে তুমি যদি ঠিক টাইমে আমাকে ইয়ে করতে, তাহলে মানে ও তোমার সাথে থাকতো, এই ফ্রেন্ডটা নাই, আই হ্যাভ নাথিং মোর লেফট ইন মি টু গিভ ইউ। সো এরকম একটা জায়গায় যে পরে, সো ওভারঅল এই পুরো একসাথে আলাদার মূল থিমটা হচ্ছে দ্যাট চেরিশ ফ্রেন্ডশিপ ওভার দিস ম্যারেজ ট্যাগ। এটা ভেরি ভেরি রিয়েল প্রবলেম। আমি যে শুনে মনে হচ্ছে আমার কোনো একটা ফ্রেন্ডের গল্প শুনছি, মানে কত এরকম প্রবলেম সলভই করছি আমরা বসে বসে। তাই না, আমি বললাম সেই জায়গাটা থেকে গল্পটা। আচ্ছা, লেটস গো ব্যাক টু দ্য কার। তুমি তো ছিল গাড়িতে, সাপোজ সিচুয়েশন তো রিয়েল লাইফ থেকে নেওয়া হয়, মুভি থেকে এখন এই সিচুয়েশনটা নিলাম, তোমার মনে হয় যে মেয়েটা যে হাফ রাস্তা এসে বললো যাবো না, আর ছেলেটা বললো যাক, অ্যাকচুয়ালি কীভাবে এটা সলভ করা যেত, কী করা উচিত ছিল মেয়েটার বা ছেলেটার? এদের বাসা থেকে বলতো যে আমি যাব না, তাহলে ওখানেই ঝগড়াটা হয়ে এই সিন ক্রিয়েটটা হতো না, অথবা ছেলেটার আর একটু আন্ডারস্ট্যান্ডিং হয়ে একটু আগে আসা উচিত ছিল অফিস থেকে। দেরি হয়েছে কেন দিন দেখাও নাই? সেটা তো দেখানো যায় না। বা ও তো জানতো যে একটা দাওয়াত আছে, ও যদি একটু কম্প্রোমাইজ করতো তাহলে আমার কাছে মনে হয় এই জিনিসটাই ঘটতো না। বা ও গাড়িতে ওঠার পরে যে সিচুয়েশনটা হয়েছে, মেয়েরা তো একটু রাগ দেখাই, ও যদি একটু কনভিন্স করতো ইগো না দেখিয়ে, তাহলে মনে হয় ওকে এসে সরি বলছিল দেরি হয়ে গেছে? আমার মনে হয় কি, আমি একটু বলি এটা কিভাবে সলভেবল ছিল। আমার মনে হয় যেহেতু দে বোথ আর ইন্ডিপেন্ডেন্ট, আমার মনে হয় যদি সরি আমি তোমাদের মানে আমি জানি মেয়েদের একটা এক্সপেকটেশন আছে, এই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম ছেলেটার কি করা উচিত ছিল। বাট আই থিঙ্ক শি ইজ রাইট, যে মেয়েটা, আমি যখন বলতে তখনই ভাবছি যে 10টা বাজছে, তো আগেই জানতো 10টা বাজবে, তাহলে ও বাসার সামনে গিয়ে খালি খালি বলা না আমি বললাম সে সব থেকে ভালো সলিউশন আমার মনে হয় সেটা হতো যে মেয়ে যদি 8টায়, ও যেহেতু রেডি হয়ে গিয়েছিল, ও যদি চলে যেত ইভেন্টে, ও ওর মতো সোশ্যালাইজ করতো, ছেলে 10টার সময় ঢুকতো, দুজন খেয়ে একসাথে আসতো, তাহলে ওটা লুকস অড না যে না, এটা রিয়েল লাইফে হয়। রিয়েল লাইফে 100টা হাজবেন্ড সারা জীবন পরেই আসে। তুমি ভাবতেছো ইট উইল লুক অড, নো ওয়ান গিভ আ শিট, মানে ওটা কেউই অত, হ্যাঁ নো ওয়ান কেয়ারস। সো তুমি বলতেই পারতে যে ও অফিসে আসতে দেরি হচ্ছে, সো কি হয় মেয়েরা যেটা এটা
যেতে হবে আরে ভাই। আগে পরে কনসেপ্ট আমিও দেখছি যে হ্যাঁ, সো এটা যদি মানে ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশনটা নেওয়া যায় তখন হয়তো প্রবলেমটা অনেক ছোট একটু হয়ে আসে। কম্প্রোমাইজিং হলে আর কি কারণ better। ওয়েট করা কিন্তু অনেক রাগের একটা ব্যাপার, এটা আই আন্ডারস্ট্যান্ড। কেউ কারোর জন্য তার মধ্যে আবার মেকআপ করে রেডি হয়ে, মেকআপ তো গরমে এটা অনেক বিরক্তিকর একটা ব্যাপার। সো সেই জায়গা থেকে আমিরা যে মানে বিরক্তটা দেখাইছে, মানে রোলটার নাম বললাম, ক্যারেক্টারটা, সো ওইটা খুবই ভ্যালিড রিজন ছিল যে তুমি বলছো আমাকে কমিট করছো আসবা 8টায়, তুমি 10টায় কেন আসলা। সো সেটা রাগ হওয়ার মতোই, কিন্তু মানে জিনিসটা ওই যে ওইভাবে আমিরা বাইপাস করে যেতে পারতো হয়তো। আর ছেলেটার তো দোষ, অবশ্যই ছেলেটার দোষ। আমি পরে আবার ছেলের পার্সপেক্টিভ বলে না, দুইজনেরটাই ঠিক আছে। আচ্ছা, এই মুভিটা পুরা বানানোর প্রসেসে আমাদের ওখানে দেখলাম যে মা বাবা, প্যারেন্টসের একটা অনেক বড় রোল থাকে। মা বাবার ইনফ্যাক্ট ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিকও তাদের খুব ফানি, একজন ডিফারেন্ট, একজন সিরিয়াস। মা, এইটার তুমি কিভাবে ড্র করলো পুরো মানে কারিনা কিভাবে স্ক্রিপ্টটা কেমনে লিখলো, তুমি এটা কিভাবে আনলা? কারণ ইন রিয়েল লাইফ আজকাল আমরা কিন্তু বিলিভ করি যে নিজেদের প্রবলেমে মা বাবাকে ইনভলভ না করাই বেটার, যেখানে তোমার এখানে পুরো ডিপলি ইনভলভ। এটা একটু এক্সপ্লেন করো। সো গল্পটার আমরা যখন ক্যারেক্টারাইজেশন করি, আমরা এরকম একটা ফ্যামিলি দেখাতে চেয়েছি যেখানে ওরা খুব মানে মডার্ন একটা ফ্যামিলি, যারা কি হয়, এই দুইটা ফ্যামিলির মধ্যে মজার ব্যাপার হচ্ছে দুইটা ফ্যামিলি তারা নিজেদের মধ্যে খুবই অ্যাটাচড। মানে মেয়ে আর মেয়ের বাবা, ছেলের বাবা, ওরা অ্যাকচুয়ালি কি হয়, ওদের দুজনের বয়স 60-এর কাছাকাছি বা 60-এর উপর। তো ওদের দুইজনের আর কোনো বন্ধু নাই কিন্তু এই বয়সে। তো ওর ওর যে মানে এটা কি বলে, এটাকে কি সম্বন্ধ, বেআই। বেআই, হ্যাঁ হোয়াটএভার, হ্যাঁ মানে ওদের দুইজনের আসলে একটা বন্ধুত্ব আছে। তো পুরো আবার এই দুই মার একটা ভালো বন্ধুত্ব আছে, মানে এদের আর অন্য কোনো মানে এখন তো ফ্যামিলির বাইরে ওই বয়সে খুব একটা বন্ধু থাকে না। প্লাস ছেলের বাবা থাকে হচ্ছে এক্স আর্মি। তো ও বলে যে দেখো আমি তো লাইফে আমার সুপিরিয়ার্স ছিল, জুনিয়র্স ছিল, অনেকের সাথে জব করছি, কিন্তু আমার কখনো বন্ধু নাই, বন্ধু হয় নাই। তোমার সাথে এতদিন পর একটা বন্ধু, তুমি মানে একটা বন্ধু পাইছি, আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইট। এটা কিন্তু ডায়লগে বলে, মানে যেদিন ওরা বুঝতে পারে যে ওরা আলাদা হবে বা এরকম একটা ইয়ে, তখন ওরা ফিল করে যে আচ্ছা ওরা নাইলে আলাদা হলো, কিন্তু আমাদের কি হবে, আমরা তো একটা বন্ড শেয়ার করতেছি। তো হোয়াট অ্যাবাউট দ্যাট? সো ওইটা নিয়ে ওরা বেশি ওয়ারিড যে আচ্ছা মানে এরা আমাদের আর আলাদা হলে কথা হবে তো। হ্যাঁ, পরে ওই যে মেয়ের বাবা বলে যে ভাই আপনি ওদের আলাদা হয়ে গেলে আপনি কি আমাকে ফোন দেওয়া বন্ধ করে দিবেন? ও বলে যে না, তোমার আমি ঝগড়া করার জন্য ওই লোক ফোন দিব, কারণ তুমি ছাড়া আমার তো ফ্রেন্ড নেই, এই বয়সে আমি কোথায় পাবো ফ্রেন্ড আবার নতুন করে। সো ওই জায়গা থেকে আর কি গল্পটা বলার চেষ্টা করা যে নট জাস্ট দেম, এই ফ্যামিলিটা ইজ ডিলিং যে ওরা কিভাবে এই বন্ডটাকে মানে আবার মানে মানে আলাদা হয়ে যাওয়ার পর বন্ডটা কি করবে ওরা। একটা ডিভোর্স মানে কিন্তু দুইটা ফ্যামিলি আলাদা হয়ে যাওয়া। রাইট। আর মানে আমাদের মধ্যে প্রবলেম, তাদের মধ্যে তো কোনো প্রবলেম নাই। সো এটা কিন্তু তাদের জন্য একটা মানসিক চাপ যে আচ্ছা ডিভোর্স হয়ে যাচ্ছে, তার মানে তো ওই পরিবারের সাথে আর কথাই হবে না, দেখাই হবে না। যে একটা এটা একটা কিন্তু লেভেল আছে আমাদের দেশে যে ডিভোর্স হয়ে গেলে আমরা কেউ কারো মুখ দেখবো না। এটা খুবই রং একটা কনসেপ্ট, এটা আমার কাছে মনে হয় আর কি। সেই জায়গা থেকে আমরা এই ক্যারেক্টারগুলো খুব সুন্দর মতো ওইভাবে ডিজাইন করেছি যাতে সেটাও দেখাতে পারি যে এই ফ্যামিলিটা জাস্ট শুধু ছেলে মেয়ে সাফার করছে না, বাবা মাগুলো সাফার করছে, এবং সেটা তারা কিভাবে ডিল করছে। গল্পটা কিন্তু আসলে বাবা মা কেন্দ্রিকই শেষের দিকে, মানে সেটা কিন্তু বাবা মা দিয়েই গল্পটা শেষ হয়। এবং গল্পটা মানে বললাম ইন্টারেস্টিং, ইট নট জাস্ট মানে কাপল গেটিং ডিভোর্স, ওদিকে না গল্পটা। গল্পটা মোর অফ আ ফ্যামিলি কিভাবে পুরো জিনিসটাকে ডিল করছে। ডিভোর্স কিন্তু এখনো আমাদের কালচারে, আমাদের দেশে কিন্তু স্টিল একটা টাবু না হলে এখন অনেক মানুষজন এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে না, তারপরেও কিন্তু একটা টেনশনের জায়গা। সো ওয়েন ইউ আর মেকিং দ্য ফিল্ম অ্যান্ড যখন তুমিও এত ইউর সো ইয়াং, আর তুমি মোস্ট অফ দ্য সিনেমার এন্ডিং এখন কোথাও না কোথাও মানুষ মারামারি, গলা কেটে ফেলতেছে, মানে সব ওগুলা অ্যাকসেপ্ট করে নেয়। এই টাইপের জিনিস আবার দেখে আমাদের একটু অ্যাকসেপ্ট করতে অসুবিধা হয়। সো তোমারও বানানোর সময় আর তোমারও এই রোলটা পিক করার সময় কি মনে হয়েছে যে ব্যাকল্যাশ হতে পারে, নাকি তুমি কনফিডেন্ট ছিলা যে তুমি কনসেপ্টটা বুঝাতে পারবে? সেটা ব্যাকল্যাশ তো একটা চিন্তা করেই আমরা হয়তো নিয়েছি যে ট্যাবু যে কোনো টপিক নিয়ে কথা বলতে গেলেই মানুষ হয়তো একটা একটা মানে একটা সার্টেন মানুষ সেটাকে ব্যাকল্যাশ দেওয়ার মতো, যে আমি বোধহয় ডিভোর্স প্রমোট করতেছি। বাট আমরা কিন্তু মানে ওইভাবে জিনিসটা বললাম, গল্পটা দেখলে হয়তো মানুষ বুঝতে পারবে আমি কি বলছি, যে সেটা ওইভাবে একদমই দেখাতে চাই না। অ্যাকচুয়ালি আমি আমার জায়গা থেকে আমি ডিভোর্সটাকে প্রমোটও করতে চাই না। আমি চাই একটা ফ্যামিলি মানে তাদের লাস্ট যতটুকু পসিবল তারা একসাথে থাকার চেষ্টা করা উচিত।
এবং সেই জায়গা থেকে ডিভোর্সটাকে আমরা নর্মালাইজও করতে চাই না, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা তো আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে। যেটা ফ্যাক্ট এটা আমরা যদি গল্পটা নাও বানাই, ডিভোর্স যে হচ্ছে না তা তো না, সেটাই। কমপ্লিকেসি যে হচ্ছে না রিলেশনশিপে তা তো না। সো ওই জায়গা থেকে গল্পটা বলার চেষ্টা করা, এবং আমার মনে হয় মানুষ সেই জায়গা থেকেই জিনিসটা অ্যাকসেপ্ট করবে যে মানে এটা খুবই আমাদের এখন মানে রেগুলার একটা প্রবলেম। যেমন বললাম আপনি আমি পার্সা আমরা তিনজনই এরকম কাউকে না কাউকে চিনি যারা এই প্রবলেমের থ্রু দিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমার মনে হয় মানুষ রিলেট করতে পারবে এবং এটা সেভাবেই নিবে, হয়তো ব্যাকল্যাশ হয়তো সেটা ওভাবে পড়বে না আমি আশা করি। আচ্ছা, তোমার সাথে আমিরার একটা অমিল বলো, দ্যাট রিয়েল লাইফে আমিরার এই ক্যারেক্টারিস্টিকটা তোমার নাই। আমিরা একটু বেশি রিয়ালিটি নিয়ে ভাবে, আমি একটু কম। আমি অনেক ইমোশনাল রিয়েল লাইফ, আরও প্র্যাকটিক্যাল। ও একটু প্র্যাকটিক্যাল। এরকম কোনো সিন বা এরকম কোনো পার্ট ছিল যখন তোমার একটু রিলেট করতে অসুবিধা হচ্ছিল? রিলেট করতে অসুবিধা হয় না, কারণ আশেপাশে সব মানে এই ক্যারেক্টারটা খুব বেশি কমপ্লিকেটেড কিছু না। এই ক্যারেক্টারটার অনেকগুলো লেয়ার আছে। ও তো আসলে মানুষের সাথে সংসারই করতে চেয়েছিল, বাট একটা সার্টেন টাইমের পরে নিজেকে হারিয়ে ফেলেছে, নিজেকে আর রেকগনাইজ করতে পারছিল না। আমাদের কিন্তু এটা হয় যখন আমরা আমরা মেয়েরা অনেকগুলো সম্পর্কর রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে নিজেদের অনেকগুলো ভার্জন হারিয়ে ফেলি। এটা আমরা আসলে অনেক পরে গিয়ে হয়তো বুঝতে পারি, আল্লাহ আমি আগে এরকম ছিলাম, এখন আমি এরকম হয়ে গেছি। কিন্তু এই জিনিসটাকে আমরা খুব বেশি একটা গুরুত্ব দিই না, মানে মেনে নেই আমরা। কিন্তু আমিরা হচ্ছে যখন বুঝতে পেরেছে যে ও নিজেকে হারিয়ে ফেলছে, তখন ও এটাকে নিয়ে কথা বলা স্টার্ট করেছে তার পার্টনারের সাথে। বাট আমি রিয়েল লাইফে একটু বেশি ইমোশনাল। আমি আমার সব কিছুর ক্ষেত্রে আমি আমার রিলেশনশিপ, আমার মার সাথে হোক, বাবার সাথে হোক, ভাইয়ের সাথে হোক, আমি একটু বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি, যেটা আমিরার সাথে একটু আমার মানে তুমি সব রিলেশনশিপে আরেকজনকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করো ওই মানুষটার, মানে এই ক্যারেক্টার প্লে করার পর কি রিয়েলাইজ করছো যে একটু কম দেওয়া উচিত? একটু কম দেওয়া উচিত, নিজেকে একটু বেশি প্রাধান্য দেওয়া উচিত। এই আমি আমি কিন্তু একদমই সেটা চাই না তুমি সেরকম হয়ে যাও। না, সেরকম হয়ে যাওয়া না, মানে যতটুকু সম্ভব নিজেকে ভালো রাখা উচিত। ভালো রাখতে তো আর দোষ নেই, ভালো রাখা মানে যে আরেকজনকে ছেড়ে দিতে হবে বিষয়টা তো তা না। চুজ ইয়োরসেলফ ফার্স্ট। রাইট। তোমার সব ক্লোজ মানুষরা রেডি, ফোন আসবে এটা দেখার পর যে তুই কি এখন আর পাত্তা দিবি না আমাদের। আচ্ছা আচ্ছা, আমাদেরকে বলো পুরো শুটিংয়ের সময় কোনো কেওয়াটিক বা সবচেয়ে চ্যালেঞ্জিং কোনো ইনসিডেন্ট বা কোনো ডে ছিল? হ্যাঁ, দেয়ার ওয়ার মেনি। মানে শুটিংটাই আসলে প্রত্যেকটা শুটই চ্যালেঞ্জেস থাকেই। এটা শুটিং আমাদের বাংলাদেশের এখন মিডিয়া ইন্ডাস্ট্রি যেই স্কেলে আমরা শুট করি সেটা এখনো অবধি অনেক চ্যালেঞ্জেস অনেক ফেস করে। limitations হ্যাঁ, অনেক থাকে। লিমিটেশনস থাকে, বাজেট, অ্যাকোমোডেশন। যেহেতু আমরা এটা বড় একটা পোর্শন আমরা সিলেটে শুট করেছি। কেন ওরা ঘুরতে যায় সিলেটে? ওরা একটা ট্রিপে যায় সিলেটে, সেখানে শ্যুট করেছি। সেখানে আমার মনে হয় যেটা হয়েছিল, আমাদের প্রথম যেই দিন আমরা ডে 1 সিলেটে যেই শ্যুট করি, মানে তার আগের দিন রাতে আমরা ট্রাভেল করে এসেছি। প্রথম দিনই আমাদের শ্যুট ছিল, একটা হাইকিং সিন আছে, সেই হাইকিং এর পুরো একটা সেগমেন্ট আছে, সেই হাইকিং এর পুরো পোর্শনটা আমরা ওদের প্রথম দিন শ্যুট করি, এবং সবাই মাত্র ট্রাভেল করে এসছে, প্রথম দিনই ওটা শ্যুট করতে হচ্ছে। অ্যাকচুয়ালি পাহাড়ে আমরা গিয়েছি, সারাদিন জঙ্গলের মধ্যে ছিল ওরা। সো ওইটা বেশ হেক্টিক গিয়েছে ওই পুরো দিনটা বোধহয়, ওদের জন্য আমাদের জন্য খুব টায়ারিং ছিল। তারপর আমরা একটা টাইট স্কেজুলে শ্যুটটা নামিয়েছি, সেটা সব কিছু মিলে খুব টায়ারিং ছিলই। টোটাল শুটিং কত দিনের ছিল? এটা রাফ অ্যারাউন্ড আমরা 6 দিন মনে হয়। 6 দিনে পুরো মুভি শেষ হয়নি? 60 মিনিটস, এটা খুব বেশি। কিন্তু কেউ দেখলে বুঝবে না, মনে হবে কি আল্লাহ কত সুন্দর, মনে হয় অনেক দিন শুট। আমার ট্রেলার খুব ভালো লাগছে দেখে, ট্রেলারটা ভালো ছিল। এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ ছিল, যে আমরা কম সময়ে কত সুন্দরভাবে জিনিসটা ভাইয়ারা এরকম কোনো সিন ছিল যেটা যখন অ্যাক্টর এটাকে ধরো যখন তুমি শ্যুট করতে গেলে সিনটা একভাবে তুমি স্ক্রিপ্টে লেখা তাকে এক্সপ্লেন করলা, কিন্তু যখন ইম্প্রোভাইজ করে সিনটা একদম ডিফারেন্ট হয়ে গেছে অ্যাক্টর ওদের ইয়ে দিয়ে? হ্যাঁ, অনেকগুলো জায়গাতেই হয়েছে। মানে কি হয় আমাদের শুটে, মানে অ্যাজ আ ডিরেক্টর ইউ হ্যাভ টু বি দ্য পাজল সলভার। মানে সবসময় যে যেটা চেয়েছি সেটা হবে সেটা না, সেটা কখনোই হয় না। যে আমরা যেটা প্ল্যান করে যাই, আমরা যে হাইকিং সিনে অনেক কিছু প্ল্যান করে গিয়েছিলাম সেটা হয়নি, অনেক কোনো কারণেই হয়নি। তো তখন ইনস্ট্যান্ট পাজল সলভিংয়ের ওই ক্যাপাসিটিটা থাকাই একটা ডিরেক্টরের মূল
রোল আসলে, কারণ না হলে যে যার যার মতো। কারণ আমি যেটা পার্সোনালি আমি যেটা করি যে আমি ক্যারেক্টারের সাথে আগে বসে ক্যারেক্টারের ব্রিফ টিফ দিয়ে একরকম আমি বোঝানোর চেষ্টা করি যে আমিরা আসলে কীরকম, ওর এটিকেটসগুলো কীরকম। তারপরে শুটে গিয়ে আমি খুব একটা ওদেরকে মানে ওয়ার্ড টু ওয়ার্ড ডিরেকশন দিই না, কারণ সেটা হয় কি লিমিটেশনস আইনে ফেলে একটা ক্যারেক্টারের জন্য, যে ও আসলে ভাবে যাচ্ছে স্ক্রিপ্টে এটাই লেখা ছিল তাহলে এটাই বলি, তখন ন্যাচারাল অ্যাক্টিংটা হারায় ফেলে একটা অ্যাক্টর। ও তো যখন আমিরাকে ও যখন নিজের মতো করে ভাববে, ওর একটা নিজস্বতা আছে, মানে অ্যাকচুয়ালি তাই আমরা যখন আমিরা যেভাবে লিখেছি ও প্লে করেছে সেটা আবার অন্যরকম সুন্দরভাবে প্লে করেছে। সেটা আমিরার ডেলিভারি হোক, আমিরা যেভাবে ফারহানকে বকাঝকা দিচ্ছে সেটা পুরোটাই অন্যরকম, বা ফারহান কীভাবে জিনিসটা রিসিভ করছে সেটা একটা অন্যরকম। সো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা জায়গাতেই আমরা চেষ্টা করি, আমি কারিনাও তো থাকে, কারিনাও চেষ্টা করি যে আমরা ক্যারেক্টার ফ্রিডম দিয়ে সিনটাকে কীভাবে বের করে আনা যায়। সো সেই জায়গা থেকে আমাদের মানে একটা মনে হয় ন্যাচারালি ইয়েটা বেশি কাজ করে, মানুষের পছন্দ করে বেশি। আচ্ছা, তুমি এখন বলো, যেহেতু মেল ক্যারেক্টার এখানে নাই, মেল ক্যারেক্টারের সাথে তোমার রিয়েল লাইফ ক্যারেক্টার, মানে মেল ক্যারেক্টার কোন ক্যারেক্টারিস্টিক্সের সাথে তুমি এগ্রি করো না যে হি শুডন্ট হ্যাভ বিন লাইক দ্যাট? মেল ক্যারেক্টারের কোন ইয়েটার সাথে আমি এগ্রি করি না, এটা একটা কথা আমি আসলে সেভাবে তো চিন্তা করিনি, তবে কঠিন কোয়েশ্চেন। না, তুমি পার্সোনালি নিয়ে ফেলছো, তুমি তো ওকে ডিফেন্ডই করে যাচ্ছ, তাই জিজ্ঞেস করলাম যে না, আমি আসলে ডিফেন্ড করে যাচ্ছি না। আমি আমার মনে হয় মেল ক্যারেক্টারের একটা জিনিস খুবই আমার মানে আমার যেটা আমি রিলেট করতে পারি সেটা হচ্ছে যেভাবে সে তার ওয়াইফকে সাপোর্ট করছে, বা যে পুরো ডিসিশনটা যে সে যেভাবে ডিল করলো। মানে কি হয় আমাদের ক্ষেত্রে অনেক সময় মেল মানে অ্যালফা মেলগিরি দেখা থেকে, মানে একটা মেয়ে ডিভোর্সের কথা বলে, এই তুমি কেন ডিভোর্স নেওয়া হবে না, পসিবল না, সেই রকম না। আমাদের যে ক্যারেক্টারটা ফারহান, ও কিন্তু ঠিকই সাপোর্ট করে পুরো ইয়েটা, বাট যেটা আমি ওর সাথে ডিসঅ্যাগ্রি করি, বা যেটা আমার কাছে মনে হয় আমার আর ওর মধ্যে তফাৎ, যেটা আমার মনে হয় আমি আমার পার্টনারের সাথে আরও ফ্রেন্ডলি যেই সম্পর্কটা সেটা আরও ভালো মেনটেন করতে পারতাম দেন হিম। মানে এটা কিন্তু খুব বেশি কিছু লাগে না পার্টনারের সাথে ফ্রেন্ডলি সম্পর্কটা মেনটেন করতে। তুমি একটা ভুল করছো, সরি বলো। এই যে গাড়ি থেকে নেমে গেলা রাগ দেখায়, সেটা না করে তুমি যদি ঠান্ডা মাথায় সিচুয়েশনটা কন্ট্রোল করতে পারো। এমপ্যাথিক ওয়ার্ড অনেক মানে ওয়ান্ডার্সের মতো কাজ করে, যা আই আন্ডারস্ট্যান্ড, তুমি যেটা বলতেছো ঠিক আছে, আই এম সরি, আমার ভুল হয়েছে, নেক্সট টাইম না হবে না, প্লিজ অন্যভাবে, মানে অন্যভাবে একটু মানে এমপ্যাথি দেখায় ওয়ার্ডটা যদিও বলতো, তখন জিনিসটা অনেক ইজিলি সলভেবল ছিল। যেখানে ও বলতেছে আচ্ছা ফাইন, ঠাস করে নেমে গেল, তো ওর হয়তো ইগো স্যাটিসফাইড হলো, কিন্তু নেমে গিয়ে কিন্তু আবার দাঁড়ায় ও চোখের মানে একটা মনের দুঃখ, চাপা রাগ। সো সেটা অনেকের মধ্যেই আছে, মনে হয় সেই জিনিসটা আমি হয়তো আমার মধ্যে একটু কম। আমি যেমন আমি চেষ্টা করি পার্টনার মানে আমার যেই হোক, আমি শুধু পার্টনার না, ওরা ভালো বলবে যে আমি সেটে আমি কিন্তু খুব কাম হেডেড। হ্যাঁ, আমার মনে হয় কেউ কোনো খুব সুন্দরভাবে সবাই কমপ্লেন করতেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা, সবাই কমপ্লেন করতেছে, ভাইয়া আচ্ছা ঠিক আছে দেখছি, হ্যাঁ কোনো সমস্যা নেই। মানে উনি এত আমি হলে তো চিৎকার করে ফাটায় ফেলতাম। বাই নেচার কিছু মানুষ থাকে এরকম। প্লাস আমি মানে আমার একটা সময় আমি ওই কাস্টমার সার্ভিসে আমি কাজ করতাম, তখন আমাদেরকে এমপ্যাথিক শেখানো হয়েছিল। সো আমি এমপ্যাথি জিনিসটা আমি খুব ভালো করে, আমি ট্রেনিংও করেছি, ট্রেনিং দিয়েছিও। সেই জায়গাটা আমি খুব ভালো করে বুঝি যে একটা মানুষকে মানে আপনি অনেক রাগ, আপনি আমাকে এসে আগুনের মতো একটা কথা বলবেন, কিন্তু আমি আপনাকে ঠান্ডা করে ফেলতে পারবো 2-3টা ওয়ার্ডে। এটা খুব ভালো একটা গুণ। হ্যাঁ, মানে এটা এমপ্যাথিক ওয়ার্ড, আমি জানি। আমি মানে এটা কি হয়, আপনার রাগটা বুঝে আপনাকে বোঝানো যে আচ্ছা ঠিক আছে এটা তাহলে এইভাবে চলো জিনিসটা সলভ করি, তখন জিনিসটা থেমে যায়। কিন্তু আমি যদি আপনাকে কাউন্টার দেওয়া শুরু করি, আরে আপনিও তো ভুল আছে, এই শেষ। আমিও পারি, ফাটাফাটি পারি, মানে ওয়াও, আমার মজা লাগে, আমার ভালো লাগে, ইটস মাই গিফট। তাই না? এই জিনিসটারই ল্যাকিং ফারহানের মধ্যে ছিল, এমপ্যাথিক জায়গাটা। ফারহান সবসময়, আপনি দেখবেন পুরোটা ঝগড়ায় ফারহান যখনই ও যখন কোনো একটা কমপ্লেন করে, ফারহানও পাল্টা কমপ্লেন করে, তো ওই জায়গাটা যদি মেনটেন করতে পারে। আমি জানি না তুমি এটা করো নাকি, আমি আবার এটাও করি, মাঝে মাঝে যদি বেশি রাগ ওঠে, ওটা দিয়ে মানুষ যদি টু মাচ একদম, আর আমি জানি যে ওর সাথে আমি যদি কম্পিটিশন দিয়ে রাখে দেখাই, এটা আরও বাড়বে, আমার এনার্জি যাবে কেওটিক। আর আমার সব কিছু পিসফুল লাগার জন্য, যদি রাখার জন্য যদি মরে যাওয়া লাগে মরে যাবো, আর আমার পিসফুল আর কাম সব রাখতে হবে। তো যখন এক্সট্রিম চলে যায় আমার ইয়ের বাইরে, তখন আমি আরও ঠান্ডা হই, মানুষটা দিয়ে চুপ করে তাকে শুনি,
কিন্তু ইন মাই হেড মনে মনে আমি ইচ্ছা মতো মনে করে পিটাই দিছি, জানো, মানে কি ব্রুট, ওই যে কেজিএফ আর অ্যানিমাল লেভেলের পিটানি, বুঝছো, আমি চুপ করে ওই মেশিন গান দিয়ে হ্যাঁ তাই, না ঠিক আছে, সরি, না ঠিক আছে, এবার ওই দিক দিয়ে মানুষটা শেষ। আমি আবার এটা পাই না, আমি একদম সাথে সাথে রিয়্যাক্ট, এইটা হ্যাঁ, এটা কিন্তু রিয়েল লাইফে আমি সাথে সাথে রিয়্যাক্ট। তুমি এটা কেন বললো আমাকে? লাভ আছে কোনো? না, এই যে পরে বললাম। গিয়ে সাফার করি, যেটা না বলো। দেখো, রাগ কন্ট্রোল করা কিন্তু একটা অনেক বড় গুণ। রাগের কোনো সলিউশনই না। হ্যাঁ, রাগ একটা ভালো, যে ধরো তুমি এই রাগটাকে ভালো কাজে লাগালা, ওই রাগের ছেড়ে পড়াশোনা করে রেজাল্ট ভালো করে ফেললা, কাজে লাগাও রাগটা, বুঝছো, মানে আর মানে আননেসেসারি ইগো আর রাগ ফিল টেক ইউ নোওয়্যার, রাবিশ। তুমি আমার চিন্তা করো, আমি ধরো আমার ডেইলি ডিল করতে একটা 12 বছরের প্রি টিন ছেলে বাচ্চা নিয়ে, যার পার্সোনালিটি অনেকটাই আমার থেকে ডিফারেন্ট। আমি ঠান্ডা, ও কিন্তু ঠান্ডা না। তোমার এই যে ওর একটা জিনিস হারাই গেল, মা মানে ভাই ওরে, মানে আমি আজকে মেকআপ করতেছি, যতবার গান শুনতে শুনতে যতবার গানের সাউন্ডটা কমে, ও মা আমি শুনতেছি, কিন্তু ওর বুঝছো, ও যখন আসে একটা প্রবলেম নেই, আমি শুনি হ্যাঁ বলো, কি এটা হারাই গেছে, ওর নিজে জিনিস একটা হারাইছে, কিন্তু খুঁজে দেওয়ার দায়িত্ব আমার। Same, এটা আমি ভালো এরকম। বলছেন আপু, যে রাগ মানুষকে, তুমি রাগটা কখন খুব ভালো জানো, রাগটাকে ক্যাশ ইন করতে জানতে হবে। তুমি রাগ, কেউ তোমাকে একটা ছোট করে কথা বললো, তুমি সেই রাগটা তুমি পুষে, তুমি ধরো তোমার ইউ ওয়ার্ক অন ইউর সেলফ। মানে ধরো আমার আমার একটা মজার গল্প বলি। আমার এক বড় ভাই ছিল, যাকে দেখে আমি মিডিয়াতে আসার ইন্সপিরেশন পেয়েছি ছোটবেলায়। তো সে আবার একটা, মানে আমি নাম কিছু বলতেছি না, তার একটা মানে সুপিরিয়রিটি কমপ্লেক্স ছিল, যে অনেক বড় টিভি চ্যানেলের এই সেই। তো যখন থেকে আমি মানে মিডিয়া ট্যাপিং করা বানানো শুরু করলাম, তার মধ্যে এটা খুবই মানে ওইটা কমপ্লেক্স কাজ করছে। তুই কি বুঝোস, তুই পারবি না, তুই আমাকে বল, আমি ইয়ে করে হেল্প করি, তুই পারবি না। তো এক পর্যায়ে সে একদম বললো, তার ছোট ভাই, আপন ছোট ভাই, আমাদের ব্যাচমেট। তো আমি কোন একটা কথা, সে আমাকে হার্ট করার জন্য, সে জানে কিন্তু তার ছোট ভাইয়ের ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট আমি করে দিচ্ছি, মানে ওই ফিল্মটা আমি বানাই দিচ্ছি, বিকজ আমি জানি যে আমি ওর থেকে ভালো, উনিও জানে এটা। কিন্তু উনি ধরেন আমাকে ছোট করা বা খারাপ লাগানোর জন্য বলে যে, তুই তো মিডিয়া নিয়ে পড়াশোনা করিস না, তুই কি জানোস, তুই কিছু তুই জীবনেও কিছু করতে পারবি না। এই কথাটা আমার এত গায়ে লাগছে সেদিন, যে ভাই আপনি কিন্তু জানেন, তা আমি যদি কিছু নাই পারি, আপনি আপনার ছোট ভাই দিয়ে কেন আমার দিয়ে করেছেন? তখন আমি ইয়াং, খুব গায়ে লাগছে কথাটা। যে ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার তো মানে এইটাতে ডিগ্রি না, তো ঠিক আছে। আর ওই রাগটা কিন্তু ইভেনচুয়ালি আমাকে আজকে যেখানে আসছি ওখানে নিয়ে আসছে। আমি কিন্তু আই ওয়ার্ক অন মাইসেলফ, যে আচ্ছা আমি এডিট বুঝবো, এটা বুঝবো, সেটা বুঝবো, আমি ডিরেকশন অনলাইনে দেখবো, এটা করবো, সেটা করবো, ডিটেল। সো এখন কিন্তু উনি আমাকে বলে, আই এম ভেরি প্রাউড, তো তুই আসলে তোর মধ্যে একটা ট্যালেন্ট ছিল। সো আমি কিন্তু এটা ক্যাশ ইন করে ফেলছি। আমি তাকে কোনো পাল্টা উত্তরই দিতে যাইনি, কারণ আমি দিয়ে লাভ নেই, তার সাথে চিল্লাচিল্লি করে লাভ নেই। রাদার আমি আমার, কারণ আমাকে কাজ করি। সো সেইভাবে হয়তো রাগটা অনেক মানে ভ্যালুয়েবল একটা ব্যাপার। গেম হচ্ছে যে ওই রাগের অ্যান্সার ওই সময় মুখ দিয়ে দিয়ে তর্ক করে কোনো লাভ, হ্যাঁ, লাভ নাই। খালি এনার্জি যাবে, এনভায়রনমেন্ট খারাপ হবে। মানে রাগ এবং ইমোশন, এই দুটো জিনিসই, মানে তুমি একটা জিনিস নিয়ে অনেক কান্নাকাটি করে মানে ভেঙে চুরে, এই যে তুমি মানে তোমার একটা পার্টনার চিট করলো, তুমি কান্নাকাটি করে তোমার নিজেকে, তুমি হয়তো হাত কাটলা বা অন্য কিছু খারাপ ঘুমের ওষুধ খেয়ে ফেললা, ক্ষতিটা কিন্তু হিট অফ আমাদের। দ্য মোমেন্ট কিছু করার ঠিক। হিট অফ দ্য মোমেন্ট ক্ষতিটা আমাদের হয়, কিন্তু সেটা কি হয়, সেটাকে অন্যভাবে চিন্তা করতে হয়। কারণ এটা মানে এটা আমার বাবা আমাকে বলতো, মানে আমার বাবা বলতো যে যেই সব সিচুয়েশনে তোমার কোনো কন্ট্রোল নাই, সেই সব সিচুয়েশন তুমি মানে ডিল করতে হবে এরকমভাবে যাতে তোমার শরীর খারাপ না হয়। মানে আমার 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 বাবার যেদিন, আমার বাবার বড় ভাই আপন বড় ভাই মারা গেল, আব্বুকে দেখলাম খুব নর্মাল, এবং সে সব কিছু নর্মালি ইয়ে করতেছে। তখন আমি বললাম যে তোমার কি খারাপ লাগে? আমি বলছি খারাপ তো অবশ্যই লাগতেছে, কিন্তু বুঝতে হবে যে আমার অনেকগুলো দায়িত্ব আছে। এবং তখনই এই কথাটা বলছিল যে তোমার কয়েকটা সিচুয়েশন আছে তোমার লাইফে কন্ট্রোলের বাইরে, তো তুমি এমন কিছু করবে না যেটাতে তোমার শরীর খারাপ। আমি যদি এখন, তাহলে আমি নিজে অসুস্থ হয়ে যেতে পারি, বা আমি নিজের শরীর, কারণ শরীর তো মানে ব্রেন, তুমি কিভাবে, রাগে শরীর খারাপ হয় কেমন? হ্যাঁ তুমি ব্রেনকে কিভাবে সিগন্যাল দিচ্ছ, তখন ব্রেন মানে তখন রাগ হয়ে গেলে তোমার তো শরীর খারাপ হয়ে যাবে। সো ওই জিনিসটা মেনটেন করা, তখন তো ওই সময় থেকে আমি আসলে হয়তো একটু কাম হয়ে গেছে। আমার শুটিং ফাঁসে যেতেছে, ওভারনাইট হয়ে যেতেছে, আমি চুপচাপ না, কিছু করার নাই, তো কি করবো। হাউ ওয়াজ ইট ওয়ার্কিং উইথ ইয়াশ রোহান? তোমার সাথে ওর ইকুয়েশন অফ স্ক্রিন কেমন ছিল ডিউরিং শুটিং? দুজনে খুব প্রফেশনালি ডিল করেছি পুরো ব্যাপারটা। কাজ আমার এটা ফার্স্ট মুভি ওর না, সাথে? এর আগে আমি জাস্ট ওর সাথে একটা সিঙ্গেল ড্রামা করেছিলাম, তাও অনেক আগে। মানে ওর সাথে খুব ফ্রিকুয়েন্টলি আমার কাজ হয় না, বাট হি ইজ ভেরি নাইস। অ্যান্ড মানে আছে না যে খুব একটা বেশি প্রবলেম ফেস করতে হয় নাই, যে আমরা প্রত্যেকটা সিনের আগে দুজন রিহার্সালস করেছি, ডিসকাস করেছি। আচ্ছা তুমি ভাইয়ার সাথে ডিসকাস করেছি যে কিভাবে ডেলিভারি দেওয়া যায়, মানে খুব কমফোর্টেবল ছিল, কোনো অসুবিধা হয় নাই। And how was it working with Yash Rohan as a director? মানে
ইয়াশ আসলে যেটা বলবো যে ওর ফার্স্ট অফ অল যে ক্যারেক্টারটা ওর জন্য লেখা হয়েছে সেটা আমি প্রথম দিনই ওদের দুজনকে বলেছি, এখানে আসলে এমন কোনো ক্যারেক্টার ভেঙে কিছু করতে হবে সেরকম কিছু না, এটা ভেরি রেগুলার একটা ক্যারেক্টার, এটিকেটসগুলো খুবই সব দুজনের মধ্যেই আছে। সো আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বোথ অফ দেম, ইয়াশ এবং বোথ অফ দেম খুবই ভালো, কারণ ওরা দে আর বোথ হার্ড ওয়ার্কিং অ্যান্ড প্রফেশনাল। ইয়াসের বার্থডে ছিল আমাদের যেদিন হ্যাঁ। শুটিং হয়, বেচারা বলছিল যে ভাই আমার বার্থডে আমাকে 12টার আগে ছেড়ে দিন, কিন্তু আমরা পারি নাই, আমরা পাহাড়ের উপরে ওর বার্থডে সেলিব্রেট করতে, কারণ ও খুব হাসি মুখেই জিনিসটা মেনে নিছে। এরকম অনেক কিছুই মানে শুটিংয়ে হয় কি অনেক অনেক প্রবলেম হয়, অনেকের অনেক কিছু মন খারাপ হয়, হয়তো রাতের বেলা 1টা পর্যন্ত শ্যুট হয়েছে, সকালবেলা আবার স্কেজুল, মন খারাপ হয়। এটা আমার মনে হয় আর্টিস্টদের প্রফেশনালিজমের জায়গা থেকে ওটা ওই পর্যন্তই। হ্যাঁ, ওইখানে হয়তো একদিন ওদের মন খারাপ থাকে, আমারও হয়তো let's say ও হয়তো দেরি করে আসলো একটা সেটে, আমার মনে হলো হ্যাঁ বাসা দেরি করে আসলো, ওই পর্যন্তই। মানে তারপরে কিন্তু কারণ সবাই খুব অনেস্টি নিয়ে কাজটা করে, এবং ওই যে বললাম এমপ্যাথিক জায়গা থেকে আই আন্ডারস্ট্যান্ড যে ওরা কতটা খাটে, সবাই এর আমাদের পুরো টিম অ্যান্ড মানে সব কিছুতে এই কেওটিক ব্যাপারটা লেগে থাকে, কিন্তু লাইট করতে কেন দেরি হচ্ছে, আমি হয়তো এখানে বসে বলতেছি কিন্তু লাইটটা তো অনেক হেভি, ও যে শিফট করতেছে অ্যাকচুয়ালি কিন্তু এটা অনেক টাফ জব। আমরা তো এখানে বসে বলতে লাইটটা করতে দেরি হচ্ছে কেন, এটা কি লাইটটা তো আর মানে ইয়ে না, কিন্তু ওরা কিন্তু সবাই খাটতে থাকে। সো আমি যখনই কোনো কিছুতে আমার রাগ হয় আদার সাইড থেকে আমি চিন্তা করি, না আচ্ছা ঠিক আছে, হইতেই পারে, ঠিক আছে। বাই দ্য টাইম আমাদের এপিসোডটা এর হবে, হইচইতে অ্যাভেলেবল থাকবে একসাথে আলাদা। কারেক্ট। সো সবাই হইচইতে গেলে এটা দেখতে পারবে। ইটস ঈদ স্পেশাল একটা, আর সব সময় থাকবে হইচই। এটা 19 মার্চ বোধ হয় চাঁদ রাত হবে, বা ঈদের রাতও হতে পারে, সেই ঈদের রাত যেন না হয় প্লিজ, 19 ঈদ চাই না। সেই রাতে রিলিজ হবে। সো হ্যাঁ, সেই রাত থেকে দেখতে পারবে একসাথে আলাদা অন হইচই। এবারে তাহলে ঈদে কি কি মুভি যাচ্ছে? চল তো একটু মুভি নিয়ে গল্প করি, এবার আমি ঠিক বুঝতেছি না কি কি দেখতে যাব। ঈদটা বেশ এক্সাইটিং খুবই যাচ্ছে। exciting। কি কি যাচ্ছে এবার আমি জানি না। এবার ঈদে আসছে লেটস বনলতা এক্সপ্রেস একটা যাচ্ছে, আচ্ছা আর কি কি? দম, দম Prince। যাচ্ছে, প্রিন্স যাচ্ছে, রাক্ষস যাচ্ছে, প্রেসার কুকার। প্রেসার কুকার যাচ্ছে। প্রেসার কুকার আমি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচ প্রেসার কুকার, 5টা কারণ filmই মনে হয়। ফিমেল লিড নিয়ে প্রথম একটা সিনেমা, অবশ্য আমি প্রথম করে হয়তো করছি সেটা একটা মানে প্রেসার কুকার। আচ্ছা, আমি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচ বনলতা এক্সপ্রেস ফার্স্ট, কারণ আমার মনে হয় বনলতা এক্সপ্রেস দিয়ে যেটা হতে পারে, যেটা উৎসব দিয়ে হয়েছিল লাস্ট কোরবানি ঈদে ছিল, এটা কোরবানি ঈদে মনে হয় যে উৎসব মাঝখান দিয়ে এসে একটা ফ্যামিলি, একটা পিওর একটা এন্টারটেইনমেন্ট সিম্পলিসিটি দিয়েও কিন্তু সবগুলোকে খেয়ে দেয়। সো তোমার মনে হয়? হ্যাঁ দেখেন আপনি পাইপলাইন যদি আমরা দেখি, প্রিন্স আর হচ্ছে কি বলে এটা, রাক্ষস, এটা তো দেখেই ওদের ট্রেইলার এবং ইয়ে দেখেই বোঝা গেছে যে এটা একটা কমার্শিয়াল ফিল্ম। ওইটার একটা সার্টেন অডিয়েন্স আছে, ইয়াং যারা ছেলেপেলেরা, তারা এটা পছন্দ করে, গোলাগুলি অ্যান্ড হোয়াট নট। আর একটা অডিয়েন্স, উৎসবের যে অডিয়েন্সটা উৎসব দেখেছিল, এত চেরিশ করেছে, তারা হয়তো বনলতা দেখতে যাবে, বিকজ এটা একদম মনেই হচ্ছে যে ফ্যামিলি নিয়ে দেখার মতো। সো আমি আমার ফ্যামিলিকে নিয়ে দ্বিধাবোধ করবো না ওটা দেখতে। তার মধ্যে যে হুমায়ুন আহমেদ স্যারের যে হুমায়ুন আহমেদ স্যারের যেটা ইয়ে আছে ওইটা, উপন্যাসটা একটা সো ওইটা একটা মানে ফ্যামিলি ফ্রেন্ডলি সিনেমার কত বড় যে মার্কেট বাংলাদেশে, আমি জানি না কেন প্রডিউসাররা এখনো এই কমার্শিয়াল ফিল্ম নিয়ে এত তারা ইন্টারেস্টেড। আমার মনে হয় দে শুড বি মোর ইন্টারেস্টেড অ্যাবাউট ডুইং ফ্যামিলি ফ্রেন্ডলি ড্রামা, যেটা হুমায়ুন আহমেদ করতেন, যেটা আমরা ওই যে দারুচিনি দ্বীপ যেরকম ছিল, বা সো সেই ড্রামাগুলো মানুষ এখনো ক্রেভ করে। যেমন আমি আপনার মতোই, আমিও হচ্ছে বনলতাই প্রথমে হয়তো দেখতে যাব, প্রেসার কুকার দেখতে যাব দেখার জন্য, আমি জানি না ভেতরে কি আছে। অবশ্যই কমার্শিয়াল ফিল্মও দরকার। শাকিব খানের মতো একজন স্টার, উনি যদি ফিল্ম না বের করে হয়তো সিঙ্গেল স্ক্রিনগুলোতে ব্যবসা হবে না, বা মানুষ অডিয়েন্স হচ্ছে হলে আসার আর্জটা পাবে না। সো সেটা থাকা উচিত। সিয়াম ভালো কমার্শিয়াল ফিল্ম, সেটাও থাকা উচিত, বাট পাইপলাইনে এরকম, আর শুধু ঈদ না, আমার মনে হয় হলিডেগুলোকে টার্গেট করে এরকম আরও হওয়া উচিত, যেখানে আমরা, কারণ ঢাকায় তো আসলে অ্যাক্টিভিটি কি বলেন আপনি, ক্যাফেতে যান, রেস্টুরেন্টে যাই, সো রেদার আমার মনে হয় এই 350-400 টাকার টিকিট বা 500-700 টাকার টিকিটে মানুষ এখন সবাই ঢাকায় মনে হয় ফিল্মটা দেখতে চাবে। আমরা আরো না ডেফিনেটলি, কারণ কি তোমার এই যে এই এখন যে কমার্শিয়াল বলতে কি, এখন কমার্শিয়াল তো সবই কমার্শিয়াল, রাইট, যেটা সবার জন্য বানানো হয়, বাট
ফ্যামিলি এন্টারটেইনিং যেগুলো মুভি, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট টিপিক্যাল যেগুলো, ওগুলোর কিন্তু যারা ভায়োলেন্ট সিনেমাগুলো দেখে তারাও কিন্তু ফ্যামিলি এন্টারটেইনমেন্ট দেখবে, কিন্তু যারা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট পার্সোনালি পছন্দ করে ওরা মে নট অলওয়েজ ওয়াচ ওই সব ভায়োলেন্ট মুভি। কারণ দেখো ওই ঈদের সময় ওই ভায়োলেন্ট যে মুভির যেগুলো ট্রেলার দেখি, ইভেন লাস্ট ঈদে যেগুলো, ওগুলো একটা মেন্টাল প্রিপারেশন লাগে, এত একটা হ্যাঁ একটু রেডি হয়ে যাইতে হবে যে কতক্ষণ আমি সাস্টেইন করতে পারবো, কোন জিনিস সারাক্ষণ বেশিক্ষণ কিন্তু ভালো লাগে না। একটা মুড নিয়ে, ভালো মুড নিয়ে বসে একটু মানে হালকায় হালকায় শেষ করবো দেখে ওরকম। আমার আপনাদের দুজনের কাছে কোয়েশ্চেন আছে একটা, সেটা হচ্ছে হাউ ইউ সি এই এখন যে মুভিসগুলো হচ্ছে যে টক্সিক ম্যাসকুলিনিটি নিয়ে, এই যে গল্পের শেষে নায়িকাকে পোড়ায় দিচ্ছে বা গুলি করে মেরে ফেলতেছে এবং মানুষ করতালি দিচ্ছে সেটা আপনারা কিভাবে দেখেন? মানে এটা কি কোনো ফর্মুলা যে মানে নায়ক জিতে গেল নায়িকাকে মেরে বা হোয়াট এভার? ও আগে বলো কত জেনজি, তারপর আমি হ্যাঁ মানে আমার জানার আমি ইচ্ছা। এটাকে সাপোর্ট করি না। এখন এটাতে হয়তো আমি অনেক কাজ পাবো না, বাট এটা বলতে আমার কোনো অসুবিধা নেই, বিকজ এটা তো রিয়েলিস্টিক কিছু না। একটা মেয়েকে পুড়িয়ে মেরে ফেলা, এত মারামারি করা, এটা কি কোনো রিয়েলিস্টিক কিছু? আমার কাছে তো মনে না, হয় না। লজিক তো দেখালো যে মেয়েটা গোল্ড ডিগার ছিল। মেয়েটা গোল্ড ডিগার হলে তুমি ছেড়ে দাও, তোমাকে পুরা মেরে ফেলতে হবে কেন? এটা কিসের রিভেঞ্জ ভাই? রিভেঞ্জ নেওয়ার তো আমরা কেউ না, তাই না? মানে True. এগুলো আসলে দেখতেও খুব অস্বস্তি লাগে, আর এগুলো থেকে আসলে আমরা কি শিক্ষা পাই? যে আরো বেশি এখন কিন্তু আমার কাছে মনে হয় যে আশেপাশে মানুষ আরো বেশি টক্সিক হয়ে যাচ্ছে এইসব সিনেমা দেখে। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ওই সিনেমাতে দেখছিলাম এরকম করে, তোমাকেও মেরে ফেলবে, এরকম কিন্তু হয় অ্যাকচুয়ালি। But life আমি এটা এ, বলতে চাই, হ্যাঁ। আমার মনে হলো আমরা যে সিনেমাতে কি সিডিং করি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পরিবেশের উপরে সেটা একটা মানে আমাদের ছেলেপেলেদের উপর একটা ইয়ে পড়ে। আমি গত কয়েকদিন আগে একটা নিউজ দেখছিলাম, একটা কোনো একটা জায়গায় গার্লফ্রেন্ড লেন্স কিনছে একটা, হ্যাঁ ওই যে গিয়ে তো এখন ওই লেন্সটা ফেরত দিতে গেছে, দোকানদার বলছে ফেরত নেবে না, তো তাই সে তার বয়ফ্রেন্ডকে জানাইছে, বয়ফ্রেন্ড এরকম একটা চাপাতি ছুরি নিয়ে আসছে। এবং এখন দেখেন এই জিনিসটা ও হয়তো কোনো সাউথের ফিল্মে দেখছে বা কোথাও না কোথাও দেখছে যে হিরো হইলে ওর মেয়ের ওর প্রোটেক্ট করতে ওকে ওর জন্য ওই লেভেলে গেছে। গুন্ডা হইতে হবে, মাস্টার। একটা ইয়ে নিয়ে হঠাৎ করে এইভাবে এসে বললো যে ছাড়লো এইটা। তারপর এরকম বিভিন্ন ধরনের নাটক বা সিনেমাতে আমরা দেখাই যে হয়তো টিজ করতে করতে মেয়েটাকে ও পটায় ফেললো, এটা কিন্তু রং সিডিং। তারপরে আমরা এসে বলি যে আমাদের এখানে কেন ইফটিজিং হয়, কারণ তুমি সিনেমাতে বা নাটকগুলোতে এটা প্রমোট করতেছো, তুমি দেখাচ্ছ যে এইভাবে ইট ওয়ার্কস। ওখান থেকে তো মানুষ ইন্সপায়ার হয়ে যে অমুক সিনেমায় এই ডায়লগটা দেখছিলাম, চলো ওই নায়িকার পিছনে এটা অ্যাপ্লাই করি। আমি আমির খানের একটা পডকাস্টে দেখেছিলাম, উনি খুব সুন্দর করে কথাটা বলেছিল যে আমি যেসব সিনেমা করতাম আগে, ইফটিজিং করতাম, এদিকে আই ডোন্ট সাপোর্ট দিস নাও। আমি কেন করতাম আমি নিজেও জানি না। এটা কোনো কথা যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আমি ওকে ইফটিজ করতেছি, ওই মেয়েটা আবার আমার পরে প্রেমে পড়ে যাচ্ছে, এটা কি হয়? আমির খান এভাবেই বলেছিল। ওই কথাটা আমার খুব ভালো লেগেছে যে তুমি আসলে যেটা না সেটা তুমি মানে আমি যেটা না আমি সেটা আসলে পোর্ট্রে করতে পারবো না। এখন আমাকে যদি কোনো ডিরেক্টর স্ক্রিপ্ট নিয়ে আসে যে তুমি গোল্ড ডিগার, আচ্ছা ঠিক আছে ফাইন, অতটুকু পর্যন্ত ঠিক আছে, তারপরে তোমাকে মেরে ফেলা হবে, তোমাকে কোপায় মারা হবে, ওইটা আমি করতেই পারবো না। না ওইটাই আরেকটা না, একটা হচ্ছে যে এটা তো মুভি, মুভিতে যা মন চায় তাই দেখানো যায়, ভূত আছে আকাশ থেকে এরকম। গেম অফ থ্রোনসে কি দেখছি ভাই, কোনো এই দিক থেকে রাজা রানী, ওই দিক দিয়ে ভূত। আমি তো গেম অফ থ্রোনস বিশ্বাসই হচ্ছিল না যে এটাতে ভূতও আছে, আবার রাজা রানীও আছে, আবার গলাও কেটে ফেলতেছে, আবার ড্র্যাগনও আছে। আমি বারবার ফার্স্ট 3-4টা এপিসোড দেখে আমি বারবার আমার নিস একটা, ও তো ধরো ওই যে ওর সমানই হবে, ওকে ফোন করছিলাম যে এটা মানে একটা কি ভূত আছে, বলে হ্যাঁ ভূত, মানে সবই থাকতে পারে একটা মুভিতে। ইউ ক্যান শো হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যানট কন্ট্রোল অবভিয়াসলি সোসাইটি আর ডাইরেক্টররা বলে, যেটা তো আমাদের দায়িত্ব না যে হ্যাঁ তুমি তোমার আসে না বাচ্চা ইউজ ইউর ব্রেইন, এটা থাকবে যতদিনই ওয়ার্ল্ড সোসাইটি থাকবে তোমার ওইটা থাকবে। ইনফ্যাক্ট এখন তবে যে ডার্ক ওয়েব না কি জানি বলে, ডার্ক ওয়েবেও কিন্তু যে, কিন্তু আমার মনে হয় খালি যে
একটু হইলেও ডাইরেক্টরদের এখন মাথায় রাখা উচিত যে ওদের টার্গেট অডিয়েন্স কারা, কারণ এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে যেগুলো দেখায় যে বয়ফ্রেন্ডের চিৎকার দিচ্ছে গার্লফ্রেন্ডের উপর, দেখেন পুষ্পাতে কিন্তু দেখালো যে জোস ছিল এটা। টক্সিক কিন্তু বউয়ের সামনে কিন্তু বউকে হ্যাঁ, পুরা রেসপেক্ট শেষ। ওখানে সব মেয়েদের সাথেই ঠিক ছিল, ও টক্সিক ছিল ছেলেদের সাথে, বুঝছো? যেটা বলছিলাম যে আমাদের যেটা হয়ে গেছে যে হ্যাঁ বাট দেয়ার ইজ এ লিমিট, কারণ অ্যানিমাল দিয়ে শুরুটা টেকনিক্যালি বলিউডে মনে হয় কবির সিং থেকে ওইটা থেকে বাড়তে বাড়তে ওই লেভেলে গেছে, বাট আমাদের একটা আমার মনে হয় এই মুভিগুলোর সাথে সাথে অ্যাটলিস্ট যদি 2টা এরকম মুভি হয়, 3টা ফ্যামিলি, আর আমার মনে হয় যেসব ডাইরেক্টর এরকম পাগলা মুভিগুলো মানে ওদেরই লাভ স্টোরিগুলো বানানো হচ্ছে, আমার এটা অনেক সুন্দর হবে। অ্যান্ড স্পেশালি এখন যে লোকেশন, যে ক্যামেরা, যে সাউন্ড, যে সিনেমাটোগ্রাফি তোমরা করতে পারো, ওইরকম অবস্থায় যদি আমরা আসলে হুমায়ুন আহমেদ স্যারের টাইপ লাভ স্টোরি মুভিগুলো ল্যান্ড করানো যায়, তাহলে কিন্তু পুরো ব্রিলিয়ান্ট হবে অন দ্য স্ক্রিন। সেটা ডাইভার্সিফাই হোক, কমার্শিয়াল অ্যাপ্রোচ থাকবে এবং প্লেলিস্টে এরকম প্রত্যেক ঈদে এরকম মুভি আসা উচিত যেগুলো আমরা ফ্যামিলি নিয়েও দেখতে পারবো এবং লাইট হার্টেড হবে। মানে আমার মনে হয় বাংলাদেশের মানুষ এত ক্রিমিনাল মাইন্ডেড না যত ক্রিমিনাল থ্রিলার, মানে ক্রাইম থ্রিলার এবং ডার্ক গল্প হয়। মানে আপনি দেখবেন এভরি আদার ওটিটি রিলিজ তো সিরিয়াস কিছুই হয়, সিরিয়াস কিছু হলেই মানুষ খুব সিরিয়াস। না আমার এটা এই যে ইন্টেন্স, এত বেশি ইন্টেন্স, এত টেনশন ভালো লাগে কেন? না, আমার টেনশনের মুভি যেটা হয় আমি দেখার আগে আমি তো কোনো সাসপেন্স, কোনো থ্রিলার, কোনো কিছু কখনো স্টোরি না দেখি, আমার কাছে কোনো স্পয়লার নাই। আমি আগে স্টোরি জানবো মারবে না বাঁচবে, কে খুনি, সব জেনে, হ্যাঁ তার আগে লাইফে এত টেনশন, আমি মুভি দেখার আগে সব যে মিল হয় বা যদি দেখতে দেখতে ব্রেকআপ হয়ে গেলে দুঃখ, আমি আর ওটা নিতে পারি না, তখন আমি হ্যাঁ আমার কথা হচ্ছে যে আমি তো এখানে খুশি হতে আসছি। সো জাস্ট বিকজ অডিয়েন্স পছন্দ করছে তোমার একটা বরবাদ ডাজন্ট মিন যে বারবার আমি এটা আরও নেক্সট, এবার গলা কাটছে নেক্সট তুমি গলাটাকে টুকরো টুকরো করা দেখাচ্ছে যে আমার ভালো লাগবে ঘটনাটা, আসলে সেটা না, একবার ভালো লেগে গেছে বাট নট অলওয়েজ। আমার মানে এটা একটু টোন ডাউন করা দরকার। যেমন আমার দমের দম নিয়ে কথা বলতে চাই, দমটাও দেখতে যাবো, কারণ নতুন জনরার একটা ফিল্ম হতে যাচ্ছে। এটা কি নিয়ে এক্স্যাক্টলি বলো তো? এটা সার্ভাইভাল ফিল্ম হবে, আমি আসলে যতটুকু বুঝতে পেরেছি বা যতটুকু বুঝতে, এটা একটা মানে আলাদা জনরা। এটা ডাইরেক্টরকে রিদওয়ান রানী ভাই, আচ্ছা আচ্ছা রিদওয়ান রনি, আচ্ছা আচ্ছা। চরকির এটা প্লটটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, রিয়েলিস্টিক লাগছে। আল্লাহ জানে কি হবে, হলে দেখার পর ভালোই হবে, মানে কারণ এটা টিমের মধ্যে ভালো ভালো রাইটার্স আছে, হ্যাঁ উনি ভালো অনেক Making-টা এতদিন খুব পর, ভালো। হ্যাঁ। এবং দম দেখে আমার মানে ট্রেলার দেখে যেটা মনে হয়েছে যে আমাদের সিনেমা মানে ফাইনালি মানে লুক অ্যান্ড ফিলের দিক থেকে একটা মানে হলিউড ফিল্মের কাছাকাছি একটা লুকে দেখা যাচ্ছে। মানে অবশ্যই বাইরে লোকেশন, আমাদের হয় কি আমাদের বাংলাদেশের লোকেশন এবং আমাদের যে এয়ারের কন্ডিশন, যত ভালো ক্যামেরাই ধরেন আপনি, আমাদের একটু ব্লার ব্লার ছবি আসে, যেটা বাইরে গেলে দেখবেন আপনি আইফোন দিয়ে ছবি তুলে কতটা চকচক করতেছে ছবিগুলো। সো ওইখানে তো দম অনেক সুন্দর চকচকে ঝকঝকে মনে হয়েছে এবং গল্পটা আমার পার্সোনালি আমি কিছুটা শুনেছি, সেই অনুযায়ী আমার মনে হচ্ছে যে গল্পটা খুবই দমদার একটা গল্প হবে। তো আশা করছি সেটা কাহিনী ভালো হবে। রিয়েল লাইফে ঘটে আমার কাছে মনে হয়। না ঘটনা জানি আমি দমটা মনে হয়েছে দেখবো। প্রেসার কুকারও তো মনে হয় একটু ইন্টেন্স আর একটু ইন্টারেস্টিং। প্রেসার কুকার আমার মানে আমি তো আসলে গল্পটা জানি না ভেতরে, বাট ট্রেলার দেখে মনে হলো যে বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। 3টা মেয়ের গল্প, ফিমেল কাস্ট, ওরা কিভাবে হয়তো ওদের লাইফ থেকে মানে ওদের লাইফের ক্রাইসিসগুলো কিভাবে ডিল করছে দেখে আমার কাছে ওই যে মনে হলো যে আরে ইয়েরা করলো না, আরে এয়ার হোস্টেস থাকে না, আচ্ছা বুঝছি, টাবু আর কারিনা কাপুর মিলে করছে, ভুলে গেছে। ক্রু যেমন আই লাভ দ্য ফিল্ম, একটা অনেকদিন পর একটা ভালো বলিউড ফিল্ম মনে হচ্ছে ভালো হয়েছে। সো আমার মনে হচ্ছে সেরকম যদি হয় তাহলে তো খুবই ভালো। আমিও দেবো, কারণ ডাইরেক্টর রায়হান রাফি আর আমি কিন্তু আমার মনে হয় আমাদের দেশের অ্যাক্ট্রেসদের মধ্যে, ফিমেল অ্যাক্টরদের মধ্যে নাজিফা টুসি আমার কাছে একটু আন্ডাররেটেড। আমার ওকে খুবই ভালো লাগে, মানে যে ওর একটা দুইটা যে দেখলাম একটার সাথে আরেকটার কোনো মিল নাই, ও শি ক্যান প্লে এনি রোল সো ফার, ওর মানে ফ্লেক্সিবিলিটিও অনেক বেশি। তো আমার নাজিফা টুসি খুব পছন্দের একজন অ্যাক্টর। আমি বলছিলাম ওদেরকে যে আসার কথাবার্তা চলছিল, আমাদের টাইমিং মিলে নাই দেখে বোধহয় আর এখানে করা হয়নি। সো ইয়েটা দেখবো প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, প্রিন্সের ট্রেলার না এখনো দেখি নাই। দেখেন নাই? প্রিন্স ট্রেলার নিয়ে তো অনেক সমালোচনা হইলো। প্রিন্সেরটা দেখি নাই। আমি না এগুলোর ভিতরে কোনো কিছু অনেক ফেমাস হওয়া লাগবে আমার চোখে পড়ার জন্য, সো হয় না, কারণ অনেক টকটাবট হলেই আমি এটাতে মনোযোগ দিই। তার আগে তো আর উৎসব দেখছি, বিকজ উৎসবে তো কাস্টিং তো মাইন্ড ব্লোয়িং ছিল। হ্যাঁ মানে
নস্টালজিক একটা কাস্টিং লাইন দেখা গেছে, যেটা আমার মনে হয় বনলতাও সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে। চঞ্চল চৌধুরী, মোশাররফ হ্যাঁ হ্যাঁ, বনলতা যেমন আমি জানি যে আমি আমার ছেলেকে নিয়ে যাব, ও একদম আর আমি চাই ও বাংলাদেশের এই ক্রিয়েটিভ জিনিসটাও দেখুক। ওরা সারাক্ষণ কি গেম অফ থ্রোনস, তারপরে যে পিকি ব্লাইন্ডার্স না কী সব দেখে, আমিও দেখি অনেক সিরিজ, কিন্তু ওদেরগুলা মাঝে মাঝে রিলেট করতে পারি না, এগুলাই আর কি। তোমারটা তাহলে যদি থিয়েটার আসতো তাহলে কিন্তু যেতাম। আমি তো এই পডকাস্টেও মানে আমি তাহলে এটাই বলবো যে মানে অনেকেই তো দেখে, আমার মনে হয় প্রডিউসার্সদের এইরকম রমকম জনরা এবং লাইট ব্রাইট গল্প নিয়ে আরও সিরিয়াস হওয়া উচিত। রমকম কি বন্ধই তো হয়ে গেছে আমাদের এখানে, লাস্ট কয়বার হলো তোমারটা, দুই একটা, এখন সবই ওই রকম। বললাম না যে যেটার একটু আগে কথা হচ্ছে মেশিন গান, কখন এই যে বললাম যে এটা যুদ্ধটা কবে থাম, মানে অডিয়েন্সকে ডাইরেক্ট দিয়ে মাইরে ফেলার পর নাকি মানে এটা কি আমাদের দিকে লাস্ট ইয়ে আসবে? আমার মনে হয় যদি বাংলাদেশে এটা সার্ভে করা হয়, রমকম জনরাটা আমার মনে হয় সেকেন্ডের দিকে থাকবে কমার্শিয়াল ফিল্মের পর। কারণ রমকম সবাই দেখতে পছন্দ করে, মানে এটা তো মানে ওয়াইড অডিয়েন্স আমরা টার্গেট করতে পারি, ফ্যামিলি মানে কাপলস। আর শুধু কমার্শিয়াল ফিল্মগুলো তো একটা মানে মানুষ ফ্যামিলি নিয়ে যাবে না, সেটাই স্বাভাবিক। একটা বড়দেরকে যারা তারা এটা দেখতে চায় না ভায়োলেন্স, তাদের এই সাউন্ডের যেই পরিমাণ ওইখানে তাদের তো এক একজনের বুক ধরফর করে ওঠা উচিত। এটা ধরো হ্যাঁ, কারণ একটা বয়সের মানুষরা যাবে না এগুলো দেখতে, ভয় পাবে। আরেকটা বয়স আমার মতন যারা এত ইন্টেন্সিটি আর কত মানে গলা কেটে ফেলতেছি। আপনি যদি আপনার ধরলে আমি যদি আমার মাকে নিয়ে একটা দেখাইতে চাই, আমি বনলতা দেখাইতে যাব। আমি জীবনেও এই মানে এই রাক্ষস, কারণ রাক্ষস আমি জানি, রাক্ষস আমি নিজে দেখবো, অফকোর্স আমি একা যেয়ে দেখবো, বিকজ আই লাভ দ্য হোল ট্রিটমেন্ট যেভাবে ইয়েটা করা হয়েছে। ঠিক আছে, বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে, সুন্দর, এই সিয়ামকেও দেখতে সুন্দর লাগতেছে, সব কিছু মিলে মানে আই লাভ দ্য ট্রেলার। বাট ওই যে বললাম, আমার মায়ের যে একটা এক্সট্রা সিট আমি নিয়ে যেতে পারতাম, সেটা আমি নিব না, বিকজ সেটা আমি জানি যে ওর জন্য হার্মফুল হবে। এই সাউন্ড টাউন মিলে এই রাক্ষসের এই চিৎকার টিৎকার শুনে ওর তো মাথাটা আউট হয়ে। মনে হচ্ছে গুপ্ত অনেক আগে কাজলের, ওখানে কাজলও নেগেটিভ রোলে ছিল। ইভেন শাহরুখ খানের তো স্টার্টিং হয় বাজিগার দিয়ে। সো ওই টাইপের ইন্টারেস্টিং ভিলেন আমাদের দেশের, আমাদের তো মাত্র মুভি ইন্ডাস্ট্রি একটু ডিফারেন্ট হওয়া শুরু করছে, যে অনেকে আমরা যাচ্ছি মাঝখানে, কিন্তু বাংলা মুভি দেখতে মানে হুমায়ুন আহমেদ স্যারের মুভি হইতে হবে বা একটা আর্ট ফিল্ম টাইপ কিছু হতে হবে, আর মাল্টিপ্লেক্সেস ছিল না। সো সহজে একবার গেছিলাম ছোটোবেলায়, জীবনে প্রথম যখন সালমান শাহ মারা যায়, তখন ও মারা গেলে তো ওর জন্য সবাই আমাদের খুব খারাপ লাগে অফকোর্স, তখনই কিন্তু লাইফে ফার্স্ট অ্যান্ড লাস্ট আমি যাই। তারপর অনেক বছর পর গিয়ে মানে মাল্টিপ্লেক্সেসে যাই। সো খুব কম আমাদের কিন্তু এরকম সুন্দর মুভি রিলিজ হয়, খুব কম। আমার মনে হয় একদমই আমি আপনার সাথে একমত। এবং আমার মনে হয় ধরেন বলিউড, যদি আমরা বলিউডের ওই এরাটা চিন্তা করি যেগুলো আমরা এখনো ক্লাসিকগুলো দেখি, পিয়া দর্শনের মতো, পিয়া দর্শন ফিল্মগুলোর মতো, এই যে ধরেন হাঙ্গামা, এই টাইপের ফিল্ম কিন্তু বাংলাদেশে করা যাবে না। বিশাল একটা অডিয়েন্স আছে, এটা কেন করে না আমি জানি না। মানে ধরেন একদম কমেডি, হ্যাঁ মানে কমেডি বলতে, তাও কমেডি হলেও কিন্তু ওদের প্রত্যেকটা স্টোরি আছে এবং সোশ্যাল ভ্যালুজ আছে ওদের। মানে যে আরে ওর ইয়ে মুভিটার নাম কি, আরে ওই যে তিনজন থাকে যে রাজু, হেরাফেরি, ওটা কথা মনে ভাবছিলাম। হেরাফেরির মধ্যে যত যাই হোক, ওদের কিন্তু একটা ক্যারেক্টারের একটা আর্ক আছে, যে ছেলেটা ওর মাকে মিথ্যা বলতেছে কোন সিচুয়েশনে এসে, তারপর ওদের লাইফ চেঞ্জ হয়, সব কিছুই আছে। কিন্তু সেটার মধ্যে জার্নিটার মধ্যে এত ফান এলিমেন্ট, এটা কিন্তু ফ্যামিলি নিয়ে দেখা যায়, সব কিছু আছে। তারপরে যে তারে জামিন পার, তারে জামিন পে, তারপর 3 ইডিয়টস, তারপরে রকি ও রানী, মানে সিম্পল সুন্দর স্টোরি। আমাদের বাংলাদেশে খুব কম একটা জিনিস, এখন আমার মনে হয় এই যে নতুন করে যে জোয়ারটা তৈরি হচ্ছে, আমি আই উইল গিভ আ বিগ শাউট আউট টু দ্য ডিরেক্টরস যারা এগুলো করছে, যে রায়হান রাফি হোক, এই বরবাদের ডিরেক্টর হৃদয় ভাই হোক, যারাই করছে, তাদের একটা বড় কন্ট্রিবিউশন হচ্ছে তারা সিনেমাটা আবার একটা বড় স্কেলে নিয়ে আসছে। হ্যাঁ, ওদের দুইটা বড় ফিল্ম থাকলেও আমার মনে হয় যে বললাম, 3টা ফিল্ম হয়তো অত কমার্শিয়াল নাও হতে পারে সেটা, বাট ওইখানে যাওয়া উচিত। কি হয়, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো এতদিন টাকাই রিটার্ন হতো না। একটা প্রডিউসার প্রডিউস করবে, তার তো ব্যবসা করতে হবে, সেই ব্যবসাটাই মানে অ্যাসুরেন্সটা ছিল না। এখন সেটা একরকম হওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি, কারণ একটা ফিল্ম থিয়েটার রিলিজের পরে সেখান থেকে আপনি একটা টাকা তো কামাবেন, তারপর সেটা ওটিটিতে আপনি সেল করতে পারবেন, চ্যানেলে সেল করতে পারবেন, সেটা ডিজিটাল রাইটস আপনি রাখতে পারবেন, রিলস থেকে টাকা আসে, সোশ্যাল মিডিয়া থেকে টাকা আসে। তো এখন অনেকগুলো উপায় আছে। এখন আমার মনে হয় প্রডিউসার্সদের এই যে এক্সপ্লোর করা উচিত। হ্যাঁ, এই মানে প্লে লিস্টের বাকি 3-4টা যে সিনেমা হবে, তাদের প্রডিউসারদের আগায় আসা উচিত, বিকজ ওগুলোর সাথে এরাও ব্যবসা করবে। কি হয়,
আপনি সাকিব খানের মনে হয় প্রথম 3 দিনের আপনি ফিল্ম পাবেন না, তো আপনার ফিল্ম যদি দেখার প্ল্যান থাকে তো আপনি ওটার টিকিট যদি আপনি না পান তাহলে ওই যে বিসি যে ফিল্মগুলো আছে সেটা হয়তো দেখতে যাবো আমি, সেখান থেকে যেটা ভালো করবে। উৎসবের ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ। আর নট নেসেসারি ঈদের ফার্স্ট 3-4 দিন না দেখলাম, আমি পরেই দেখি আস্তে আস্তে হালকা না দেখলাম, পরেই দেখি। অনেকের প্ল্যান থাকে, ওই বললাম হল তো ফুল থাকে তখন। এখনই কিন্তু টাইম জানো, কারণ লাস্ট 2 বছর ধরেই কিন্তু কি মুভি আসতেছে, স্পেশালি হাওয়া যে ইয়ারে রিলিজ হয়, হাওয়া, তারপর তার আগের ইয়ার, তখন থেকে কিন্তু এই যে প্রিয়তমা থেকে মেবি শাকিব খানের অডিয়েন্স একটু নতুন করে আসে, কারণ প্রিয়তমা আমি দেখি না, ওইটা রিলে রিলে দেখলাম। তো আমি খালি তাই বুড়া কেন হয়েছে তাড়াতাড়ি গিয়ে দেখে পুরো জাস্ট 2-3টা সিনে বুঝছি যে এন্ডিংটা খুব সুন্দর ছিল। এখন কিন্তু আমরা চিন্তা করি যে ঈদে কি একটা হচ্ছে পার্ট আমাদের ঈদের ইয়েতে যে কি মুভি আসতেছে খোঁজ খবর নেই। সো এক্সপ্লোর করার কিন্তু অনেক হ্যাঁ, আমি যেটা করি আমাদের কিন্তু আমরা জাস্ট এই কয়েকটা মুভি নিয়ে কথা বললাম, দেয়ার আর আদার ফিল্মস কিন্তু এই বছর ঈদে বোধহয় 12-13টা ফিল্ম রিলিজ হচ্ছে। হ্যাঁ, মানে আমি যতটুকু একটা দেখেছিলাম, একটা কোথায় একটা ইয়েতে দেখেছিলাম পোস্ট, আই এম নট শিওর, ভুল হতে পারি, বাট আরও কয়েকটা ফিল্ম আছে, যেমন পিনিক নামের একটা ফিল্ম আছে, আদর আজাদ এবং এই বুবলির করা, আরও কয়েকটা ফিল্ম আসতেছে, সেটা নিয়ে কথা হচ্ছে না এত বড় বড় নামের ভেতরে সেই প্রমোশন, কারণ অনেক ডিরেক্টর আছে, ফেমাস ডিরেক্টর, তাদেরটা লাইমলাইটে আসতেছে। বাট আমার মনে হয় যে মানে আমি যেটা করি, আমি সবগুলো ফিল্মই দেখতে চাই, যেমন আমি প্রিয়তমক দেখছি, আমি রাজকুমার দেখছি, আমি সবগুলো কিন্তু হলে যেয়ে দেখছি, বিকজ আমি চাই সিনেমা ইন্ডাস্ট্রির এই জোয়ারটা ওয়ার্ক করুক, থেমে না যাক, মানে সেই জন্য আমি সবগুলো ফিল্ম, আমি জানি এটা দেখবো না, তাই না, আমি আবার আমার লাইফে 3 ঘন্টা বা 2 ঘন্টা এত সহজে কাউকে দিব না। আমি রিভিউ দেখি, ওয়েট করি। আমি একটা মুভি দেখি নাই, ওইটা আমি রিগ্রেট করি না দেখা, কেমনে কেমনে জেনে দেখা হয় না, আমার ফ্রেন্ডরা আমাকে বেইমানি করে নিজেরা দেখে ফেলছে, আমাকে নেয় নাই, দেরি হয়ে গেছে। ওইটা এখন কই দেখবো একটু বইলো, ওইটা আমি রিগ্রেট করি, সেটা হচ্ছে পরাণ। আসে নাই, রাইট? আমি পরাণটা আমাকে খুবই আমার দেখা, ওটা, হ্যাঁ, আর ডাইরেকশন অনেক সুন্দর। আমি না টিকটকে দেখছি জানো, যা তা পার্ট 1 পার্ট 2 3, তারপরে যে যে 4টা পার্ট আপলোড করছে ওই ইয়েতে গেলাম, ও আর পার্ট আপলোড করে, তুই পার্ট 1 পার্ট 2 দেখছিস কেন? তুই তো বাকি পার্ট খুব কষ্ট করে খুঁজে পেতে জোড়া টাইল লাগায় কোনো রকম ওই পার্ট, মানে বুঝতে কত সেকেন্ড হয় একটা টিকটক, আমি মানে চলতেছে টিকটক, আমি মানে এটা আমি আপনার পডকাস্ট, এটা তো ওটিটিতে আসে নাই কেন? কই দেখবো? আচ্ছা ঠিক আছে, এটা হইতে পারে, এটা হয়তো যারা মেকার্স আছে দেখলে হয়তো তারা বলতে পারবে ভালো, বাট এই যে অনেকেই আমাদের 36 যখন বের হলো, আমাদের 36 কিন্তু এটা চরকিও জানে, আমরাও জানি, ওদের মানে প্ল্যাটফর্ম থেকে আগে হচ্ছে আরেকটা কি ফিল্ম ছিল, নেটওয়ার্কের বাইরে এরকম পাইরেসি ওরা দেখেছিল, তারপর 36 ওরা দেখেছে, এত পাইরেসি। এবং আমাদের কিন্তু অডিয়েন্স যে রিভিউগুলো লিখেছে, এটা তো অনেকগুলো রিভিউ লেখা হয়েছিল, কারিনাকে অনেক প্রেস করেছে, কিন্তু কেউ কিন্তু হলে গিয়ে দেখে নাই, হলে কিন্তু ইট ওয়াজন্ট আ সাকসেসফুল ফিল্ম। তখন আরেকটা বড় মুভি এসে তোমাদের ইয়েতে হারাই গেছে না, দরদ এসেছিল, ওটা হারায় যাওয়ার কথা না, তখন তো এটা ঈদ রিলিজ ছিল না, ওটা আমরা এক্সপেক্টও করছিলাম না খুব বেশি, কারণ কারিনা, শাওন, দিঘি, ওরা তো ওদের একটা অডিয়েন্স পুল আছে, তার মানে শাকিব খান না যে ওরা অনেক বেশি টানতে পারবে, তো সেই অনুযায়ী একটা রকম হয়েছে, মানে আমি বলবো না, কারণ এটা তো ওটিটির জন্য বানানো, ওটা তো আমার হল এক্সপিরিয়েন্সের জন্য বানানো না, অত বড় স্কেলে বানানো না, তো সেইটা একরকম এক্সপিরিয়েন্স দিয়েছে, যারা দেখেছে তাদের খুবই ভালো লেগেছে, যারা দেখেনি ওটিটিতে দেখেছে, ওই বললাম সবাই কিন্তু পাইরেটেড লিঙ্কগুলোতে দেখেছে, এটা উচিত না, এটা যদি ওই সাপোর্টটা যদি এটা হলে পেতো, তাহলে চরকি নেক্সট ইয়ার হয়তো এরকম আরও একটা প্রডিউস করতো, যাচ্ছে ঠিক আছে এই বাজেটে আমরা করি, সেটা হয়তো করে নাই বিধায় ওরা সাহস করতেছে না হয়তো, বা অন্য প্রডিউসাররা সাহস করতেছে না, এরকম ধরো, নাহলে আজকে পার্সাকে নিয়ে হয়তো একসাথে আলাদা হয়তো হলেই হতো, এটা কিন্তু হলে দেখার মতোই গল্প, একটা ফ্যামিলি হোলসাম ইয়ের মতো, ধরেন দিল ধারাকনে দোর মতো যে ফিল্ম আমরা, এটা কিন্তু দিল ধারাকনে দোর মতোই একটা রকম, মানে আই এম সরি, এটা ওই ক্যানভাসের না, একদমই না, আমি জাস্ট বলছি মানে হোলসাম ফিল গুড যে ইয়েটা, তো সেই ক্যাটাগরিতে সেটা হতো এন্টারটেইনিং, আমরা মুভি দেখি কেন? এন্টারটেইন হওয়ার জন্য, হ্যাঁ, সেটা একটা এন্টারটেইনিং তো সেটা হয়তো ওই সময় যদি ওয়ার্ক করতো তাহলে সেটা হতো, তো সেটা ওই যে আপনি টিকটকে না দেখে আমার মনে হয় সেটা যে যখন এবার বেরোবে, কয় বছর হয়েছে পরাণ রিলিজ হয়েছে, পরাণ ওটিটিতে নাই, ইউটিউবে না, আমি কই দেখবো? আমি কিন্তু টিকটকে কার ভালো লাগে, পার্ট 1 বললাম তো, পার্ট 4 পর্যন্ত দেখে আর নাই, ওই প্রোফাইলে ফালতু একটা প্রোফাইল, আবার খুঁজছি, কোথাও খুঁজে পাইনি, তারপরে জাস্ট ডাইরেক্ট মরা সিন দেখে শেষ, সরি মানে পড়া না।
আমি আমি কিন্তু আমার ফার্স্ট হইচই সাবস্ক্রিপশন কিনেছি এই যে এরকম ক্লিপ দেখে, জানেন আমি একটা কি যেন ওদের একটা ওয়েব সিরিজ ছিল কি যেন কারাগার। মহানগর। না না আরে এটা কলকাতার একটা শ্রীকান্ত। ও হ্যাঁ, আল্লাহ, এমন একটা সিন রাত্রেবেলা দেখে আমার তো জানতেই হবে, তাই না? ভালো জানতে কিন্তু ভালোই লাগছে। তাই না, মানে একটা সিন আমি মানে এরকম একটা ক্লিপ আমার সামনে আসছে, বাট আমি আমি দেখে হইচই সাবস্ক্রাইব করছি বেসিক হ্যাঁ দেখছি, রিজেন্সি দেখার জন্য। ডিফারেন্ট। আই কুডন্ট বিলিভ লাস্টে যে এয়ার হোস্টেস ভালো, ইউ শুড ওয়াচ ইট। তাই এটা একটু অনেকটা ও যে টাইপ মুভি বানায় ওইরকম। অ্যান্ড লাস্টে কিন্তু এয়ার হোস্টেসে মরে যাওয়াটা শকিং ছিল, খুবই এই shocking। স্পয়লার দিয়ে দিব, আমিও দিয়ে দিই। আমি একবার যে বিল্লো বারবার দেখছিলাম আমার মা বাবা, ওখানে যে শাহরুখ খান ইরফান খান ও শাহরুখ একটা বড় একটা দেখছে না যে বলে ওইটা ওর ফ্রেন্ড, কিন্তু ও তো তখনও গ্রামের, তো সবাই বিশ্বাস করে না, ওকে ইনসাল্ট করে কী করে। তো আমি তার আগে দেখে ফেলছি, তো আমি আমার মা বাবার রুমে গেছি, দেখি তারা তখনও খুব সিরিয়াসলি দেখছে একটা সিন। আর এমনই একটা সিন যখন সবাই ইরফান খানকে ইনসাল্ট করে যে কই তোমার বাসায় না শাহরুখ খান আসবে। আমি না বুঝি, আমি দেখে আমি ও শাহরুখ খান আসলে ওর ফ্রেন্ড, জানো লাস্টে দেখাবে বলে আমি চলে আসতেছি, দেখি ওরা না মুভির দিকে না থাকে আমার দিকে হা করে তাকাচ্ছে। আমি কি এরকম করতেছো কেন? তো দুজন দিকে তাহলে কি কেন বললা তুমি? আমি ও তোমরা জানতে চাও নাই না, ভালো ভালো সুন্দর সিনেমা দেখো। আইনি শাস্তি হবে। আমার সব জানতে হবে। তুমি জানো আমি ওই তুমি গেম অফ থ্রোনস দেখছো? ওই জন স্নো যে মরার পরে বেঁচে যায়, যখনই ওকে মারছে আমি বন্ধ করে মানে হাতে পায়ে ধরে জানছি যে ও সত্যিই মরে, ওর মরা নিতে পারবো না ভাই। তখন বলে যে ও না না না, আমি রেডি থাকি মেন্টালি, ব্লাড প্রেশার হাই হয়ে যায়, কারণ ওই নেড স্টার্কের মরা নিতেই পারি না আমি তোমার, তারপর রেড ওয়েডিংও নিতে পারি না। তারপর আমি চিন্তা করছি যে না, আমি তোমার জেনে যাই, আমি সব সব জেনে দেখি, কে খুন করছে কে কি সব জেনে। হ্যাঁ 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 হ্যাঁ, আবার হাফ যে লাস্টে মিল হয়তো, তারপরে দেখি তোমাদেরটা তো জেনেই নিছে আসলে লাস্টে কি হবে না। হ্যাঁ সবই আমি জেনে নিব। আর এখন ও যদি সাসপেন্স বানায়, আমি তো ডাইরেক্টরকে নিজেই চিনি, তো না আমি ওয়েটিং তোমার নেক্সট ইয়ার যেন আরেকটা বড় আকারের একটা তোমার আমার মনে হয় যদি প্রডিউসাররা ওভাবে ভাবে, আমরা আমরা আমাদের তো অনেক গল্প আছে, আমরা তো সেটা করতেই চাই, বিগ স্ক্রিনের জন্য করা ইচ্ছা। এখন লাভ স্টোরিগুলো বলো, এরকম ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বলো না, যে বিগ স্ক্রিনে কিন্তু অনেক সুন্দর করে দেখানো যাবে। ফ্রেন্ডশিপ নিয়েও হতে পারে। এনি মুভি তুমি বলো তো, ধরো আমরা হুমায়ুন আহমেদের স্যারের কোন মুভিটা তুমি চাও রেজা বানাক? না সরি, কোন গল্পটা তুমি চাও যে রেজা এটা ডাইরেক্ট করুক? অপেক্ষা হতে তোমার তোমার মনে হয় হুমায়ুন আহমেদ স্যার তুমি কোনটা চাও ডাইরেক্ট করতে চান্স পেলে? না আমি আসলে ওনার গল্পগুলো এত এত গল্প আমি নিজে সিলেক্ট করার মতো ওরকম মানে সবগুলোই বোধহয় কোনোটা নাই যে তোমার ড্রিম যে তুমি এটা? না ওরকম কোনোটা পয়েন্ট করতে আমার পারছি কাছে না মনে এখন। হয় যে রেজা ভাই যদি নিজেদের এখনকার জেনারেশনের স্টোরিজ বানায়, নিজের কোনো গল্প, ওটা মনে হয় বেটার হবে হ্যাঁ, আমার কাছে মনে হয়। অবশ্যই হয়তো মানে হয়তো ফ্রেন্ডশিপ নিয়ে বা একটু পিক। এই যে আমাদের দেশে এগুলো কেন বানায় না কেউ? পিকু আমার কাছে এটা সিম্পল, একদম এই যে পিকু, হ্যাঁ তারপরে যে কারিব কবির সিঙ্গেল। হ্যাঁ কারিব সিঙ্গেল। আই ক্যানট থিঙ্ক অফ এনিওয়ান যে কারিব সিঙ্গেলের মতো নর্মাল সিম্পল একটা মানে কোনো স্টোরি নাই, তাও স্টোরি দি প্রেজেন্ট। আমি আই ক্যানট থিঙ্ক অফ এনিওয়ান যেটা করতে পারবে। এটা কিন্তু অনেক ডিফিকাল্ট। ইভেন পিকু, এটা কি, এটা ঘটনা কি তুমি কাউকে বুঝাই বলতে পারবে না। হ্যাঁ তাহলে তুমি কি বলবো যে একটা মা ছিল একটা বাবা ছিল, লাস্টে বাবাটা মরে যায়, মেয়েটা রিয়েলাইজ করে যে এটা কিচ্ছু বলা যাবে না, তুমি স্টোরিটা বলতে পারবে না কাউকে, ফিল করার এটা হচ্ছে ওই যে মানে এটা স্লাইস অফ লাইফ বলে এটাকে, তারপরে মানে যে story টা। জিন্দেগি না মিলেগি দুবার, আমার কাছে মনে হয় যে এই টাইপের ফিল্ম রেজা ভাই ভালো বানায়। হ্যাঁ সেটা হয়তো আমি ভালো পারবো, মানে হ্যাঁ ব্লেন্ড অফ। তুমি নেক্সট দিল চাহতা হ্যাঁ, জিন্দেগি না মিলেগি দুবারা, এই সবগুলো মিলায় একটা ফর্মুলা, এটা আমি পারবো। আমি যে বললাম আপনার আপনার উচিত পডকাস্টে বলে গেলাম মেয়েদের নিয়ে একটা কাজ করা, আমি খুবই করতে চাই জানো, ফিমেল রোড ট্রিপ। একদম। আমি এটা কারিনা জানে, এটা আমি 2018-এ কারিনাকে বলছি যেটা আমরা করতে চাই, এবং আমার একটা গল্প মাথায় আছে, কিন্তু সেটা ওই যে বললাম সেটা করার জন্য প্রডিউসাররা কতটুকু রেডি বা সিনেমা হল কতটুকু রেডি, প্রেসার কুকার ওয়ার্ক করা খুব জরুরি, বিকজ দেখা জরুরি যে এটা কতটুকু ওয়ার্ক করতেছে, তখন হয়তো প্রডিউসাররা এটাতে টাকা ইনভেস্ট করতে চাবে। বাট আমি করতে চাই, কারণ ফিমেল হোক মেল হোক, রোড ট্রিপ নিয়ে সিনেমা, আমি জানি যে আমরা এটা ভালো করতে পারবো। এবং এটা তুমি নেক্সট করবার ও ট্রিপ নিয়ে ওখানে কারিনা থাকতেই হবে, থাকতেই হবে। ওকে একজন রিয়েল কারিনা, অ্যাজ কারিনা,
ইন অ্যান্ড অ্যাজ কারিনা। আমি Even কারিনাকে as বলি, হ্যাঁ, এটা আমাকে কোন একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করছে কেন কারিনাকে আমরা কাস্ট করলাম না এটাতে। আমি বলছি কারিনা যে কারিনাকে যে রোলটা করবে ইট হ্যাজ টু বি কারিনা, মানে ওইখানে কারিনাকে ফোর্স ফিট করে আমি কোথাও ও এখন দের সো মাচ টু নো অ্যাবাউট হার, ও এত মজার একটা মানুষ, সত্যি সত্যি এত এত ইজি গোয়িং। আমার ওকে সেই শুরু থেকে, ওই আপ্পিরাও আগের থেকে, দেখো পিডে যখন কাজ করতো তখন থেকে আমি ওর সাথে কাজ করি, আমি তো আপুকে আমরা মানে দেখোপিডিয়া অনেক 2017-এর 18-এর গল্প, 18-এ। হ্যাঁ, আমার ফার্স্ট প্রপার ইন্টারভিউ যায় দেখোপিডিয়াতে। তোমার এখন ওইটা দেখে ভালো লাগে না, মানে আবার দিতে পারতাম, মোটা লাগছে, উল্টাপাল্টা ভালো লাগে না, এই যে আপুর একটা পার্লারে শুট হচ্ছে, আমি তো যাই নাই, আমার টিম আমাকে বলছিল যে অনেক পিছনে অনেক লাইট টাইট, কিন্তু আপু যাই তোমরা লাইট আনছো তো, আমাকে বলতেছে আপু তো লাইট করতেছে, এত বড় লাইট করতে, কারণ আমরা তো ছোট টিম। তো আপু কিন্তু তখন ক্যামেরার সামনে আমাকে কারিনা শিখাই দিচ্ছিল কি বলতে হবে। আর এসকে আপু আপনার ইয়েতে শো থেকে আমি ক্রেডিটটা নিব। আই ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ পিপল, আমি যে আপনাকে বলতাম যে আপনি কথা বলা উচিত, আপনি নিজেকে আই ওয়ান্টেড টু, বাট তারপর আস্তে আস্তে আপনি অনেক মজার, কিন্তু আপনার কথা বলার ওনার আলাদা কথা বলার একটা মজা আছে। আমার গল্প করতে সেন্স অফ হিউমার করতে ভালো। হ্যাঁ, আই এম গ্ল্যাড যে এই ফরম্যাটটা ইজ ওয়ার্কিং রাইট নাও, পডকাস্ট। না হলে এখন আপনার দ্বারা কিন্তু কন্টেন্ট বানানো সম্ভব না, যেরকম অ্যাক্ট, আমি জানি না সম্ভব কিনা যে আপনি অ্যাক্ট করবেন, মানে দেখো তো আমরা যেরকম বানাতাম, সেটা যেমন কারিনার জন্য সম্ভব, সেটা আমার জন্য সম্ভব না। আমি যেমন জানি যে আমি যদি কোনো পডকাস্ট কখনো করি, আমি কথা বলতে পারবো না, এটা না আমার আমি তোমাকে রিয়েল লাইফে অনেক কিছু অন্য মানুষকে ইমিটেট করে দুষ্টামি করে দেয়, আমার ক্যামেরার সামনে আমার একটা লিমিট আছে। এই যে এখন গল্প করছি, এটা আমার হাইয়েস্ট নর্মাল, বন্ধ হয়ে গেলে দেখবো আমি আরো মজা করতে পারছি, এটা তুমি জানো। তো 19শে মার্চ আসছে আমাদের ফিল্ম একসাথে আলাদা। এই ফিল্মটা দেখা উচিত কারণ এটা একটা ফ্যামিলি ড্রামা। এটার মধ্যে 3টে জেনারেশনের গল্প আছে, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের আলাদা আলাদা গল্প আছে, এবং আমরা যেহেতু ঈদটা একসাথেই করি ফ্যামিলি নিয়ে, সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা পরিবারের এই গল্পটা খুব পছন্দ হবে, খুব রিলেটেবল হবে তাদের জন্য, এবং এটা একটা এন্টারটেইনিং গল্প যেটা সবাই খুব এনজয় করবে এত ফিল্মের মাঝখানে। সো আমার কাছে মনে হয় যে সবাই দেখবেন এবং আপনাদের ফিডব্যাক জানাবেন। হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই পডকাস্ট। ইচ অ্যান্ড এভরি এপিসোডে এত মানুষ দেখে যে আমি সত্যি খুবই ওভারওয়েলমড, বাট একটা জিনিস অ্যানালিটিক্সে দেখলাম যে মোস্ট অফ আর যারা আমাদের পডকাস্টগুলো দেখে, তার মধ্যে 90 to 95% আমাদের সাবস্ক্রাইব না করেই বাট রেগুলারলি আমাদের পডকাস্ট দেখে। আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করি, মাই আর্নেস্ট রিকোয়েস্ট দ্যাট ডু সাবস্ক্রাইব, কারণ অনেক ডিফারেন্স মেক করে। আমি অনেক এনকারেজড ফিল করি আরও ভালো ভালো কাজ করার জন্য, ভালো ভালো গেস্ট আনার জন্য। সো একটু যদি সাবস্ক্রাইব করা হয় যারা আমার রেগুলার ভিউয়ার্স, বাট সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন, ইট উইল রিয়েলি মেক আ বিগ ডিফারেন্স। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের এখন মুভি নিয়ে তো কথা বললাম, আর আমিও বলে দিই যে তোমার মুভি 19th মার্চ, মানে 2 দিন পর 19th মার্চ হইচইতে রিলিজ হচ্ছে একসাথে আলাদা। আমার জন্য কিন্তু খুবই ভালো হয়েছে, কারণ আমি ইমিডিয়েটলি থিয়েটারে যাই না ভিড়ের জন্য। সো ছুটির মধ্যে বাসায় বসে, এটা আমার ফার্স্ট কাজ এন্টারটেইনিং। হ্যাঁ, দেখবো, দেখে অনেস্ট ওপিনিয়ন দিব তোমাকে। হ্যাঁ, আমি আমার অডিয়েন্সের সাথে রিভিউ শেয়ার করবো। অ্যান্ড এখন লাস্টের দিকে আমাদের কিছু সিগনেচার কোয়েশ্চেন আসছে, যেগুলোর অ্যান্সার সবাইকে দিতে হয়, তোমাদেরকেও দিতে হবে। তুমি বলো, সিন্স ইউ আর ভেরি ইয়াং, তুমি 13 বছর বয়সী পার্সাকে এখন পেলে কি অ্যাডভাইস দিতা? ওয়াও, অ্যাডভাইস দিতাম যে ইউ শুড ফোকাস অন ইউরসেলফ মোর। আমরা সবাই এরকম ছিলাম ছোটবেলায়। তুমি 20 বছর বয়সী রেজাকে পেলে কি অ্যাডভাইস দিতা? আমার মনে হয় এটাই বলতাম যে লাইফটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। অনেক ইমোশনাল ছিল 20 বছর বয়সী রেজা, অনেক রাগ দেখাইছে। এটা বলতাম যে ফ্যামিলির সাথে এত রাগ দেখানোর কিছু নেই। মানে অনেক সময় তখন কি হয়, বয়সটাতে অনেক কিছু পায়, মানে ঠিকঠাক মতো পাচ্ছি না যেটা চেয়েছিলাম, সেটা নিয়ে অনেক রাগ, অনেক ক্ষোভ। বাট এখন এসে মনে হচ্ছে যে সেই জিনিসগুলো যদি না ওরকম যদি তখন যদি পেয়ে যেতাম, হয়তো আজকে আমি যেখানে সেটা হতো না, হয়তো অন্য কোনো খারাপ কিছু হতে পারতো। সো সেটা বলতাম যে আর একটু কমই। আচ্ছা, তোমার লাইফে পাওয়া বেস্ট অ্যাডভাইস?
বেস্ট অ্যাডভাইস আমার আম্মুর থেকে পেয়েছিলাম এটা, নেভার লুক ব্যাক, আর পাস্ট আর তোমার লাইফে পাওয়া বেস্ট অ্যাডভাইস? আর তোমার লাইফে পাওয়া বেস্ট অ্যাডভাইস? দ্যাট উড বি, আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে চেঞ্জ ইউর পয়েন্ট অফ ভিউ, ইউর লাইফ উইল বি চেঞ্জ। মানে একই জিনিস ডিফারেন্ট, আমার খুব এটা খুবই পছন্দের, মানে একই জিনিস আপনি ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখলে প্রত্যেকটা জিনিসের ডিফারেন্ট ডিফারেন্ট শেপ দেখতে পাবেন, প্রতিটাই সত্যি। সো আপনার জায়গা থেকে হয়তো একটা কনভারসেশন আপনি দেখতেছেন 6, আমি দেখতেছি 9, দুজনই রাইট। সো পার্সপেক্টিভ। এটা এবার ভালো হলো অ্যাডভাইস তোমাকে এখন রিল দেয়, তুমি কই পাইছো এরকম ফ্রেন্ড যে এরকম ডেপথওয়ালা অ্যাডভাইস দেয়? আচ্ছা তোমাকে এই কোয়েশ্চেনটা আবার করে, কারণ ও একটু চিন্তা করার টাইম পাবে, কারণ ওকে আগে করলে তুমি লাইফে পাওয়া ওয়ার্স্ট অ্যাডভাইস? লাইফে পাওয়া ওয়ার্স্ট অ্যাডভাইস? লাইফে পাওয়া ওয়ার্স্ট অ্যাডভাইস, ওয়ার্স্ট অ্যাডভাইস কি হবে সেটা খুব চিন্তার বিষয়, কারণ আমি ওভাবে চিন্তা করি নাই। দ্যাট উড বি, লাইফে সবসময় মানে ফেল করা যাবে না, লাইফে সবসময় প্রত্যেকটা জিনিসে সাকসেসফুল হইতে হবে। মানে লেটস সে যখন আমি ফিল্ম মেকিং করা শুরু করি, প্রথম দিকে মনে হতো যে প্রথম ফিল্মেই বোধহয় আমার গ্রাউন্ড ব্রেকিং রেজাল্টস দিতে হবে, বাট এই ব্যাপারটা এরকম না, ফেইলিয়ার ইজ আ পার্ট অফ লাইফ। সো প্রথমটা খারাপ হবে, এটাই স্বাভাবিক। সো ওইটার থেকে আস্তে আস্তে গ্রো করে ভালো কিছু বানাবা, এটাই মানে ফেইলিয়ারকে, মানে অনেকে বলে না, মানে প্যারেন্টসরা হোক বা বন্ধু বান্ধবরা হোক, ওদের এক্সপেকটেশন রাখার জন্য যে ফিয়ারটা কাজ করে, অ্যাডভাইস না, ডিরেক্ট অ্যাডভাইস না, বাট আমার মনে হয় নিজেকে নিজে তখন বলতাম যে এই প্রথম অ্যাটেম্পটে ফেল করা যাবে না, আল্লাহ মানুষ কী ভাববে, এটা বাজি বানাইছি আমি। বাট এটা এটা ইটস ভেরি নর্মাল, প্রথম কাজ খারাপ হবে, অ্যামেচারিশ হবে, বাট ইটস নট গোনা বি দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এটা দিয়ে তোমার? মানে আস্তে আস্তে ইউল গ্রো। তোমার? আমার ওয়ার্স্ট অ্যাডভাইস আমার খুব কাছের একটা ফ্রেন্ডের থেকে পেয়েছিলাম, যেটা আমি অনেক পরে গিয়ে রিয়েলাইজ করছি যে ও আমার হয়তো ভালো চায় না। যে রাগের মাথায় একটা ডিসিশন নিয়েছিলাম, যেটাতে ও খুব এনকারেজ করেছিল, হ্যাঁ হ্যাঁ ইউ শুড ডু ইট, নাও নাও, এখনই কর এখনই কর। এটা খুব খারাপ ছিল। এরপরে যেটা হয়েছে যে ওর কিছুই হয় নাই আমার লাইফে। ও কি সরি বলছে? পরে এর সাথে ফ্রেন্ডশিপ আছে? তুমি আমাকে বলো যে যদি যে কোনো একটা খাবার আজকে থেকে নিয়ে সারা জীবন মরার আগ পর্যন্ত যে কোনো একটা ফুড যেটা তোমাকে পিক করতে হবে, যেটা খেয়ে বেঁচে থাকবা, তাহলে কোনটা হতো? এটা যে কোনো একটা খাও, যেটা এটা খেয়ে বেঁচে থাকতে হবে, আর অন্য কিছু না, টিল দ্য লাস্ট ডে অফ ইয়োর লাইফ। টিল দ্য লাস্ট ডে অফ ইয়োর লাইফ। তুমি বলো। ও চিন্তা করতে করতে তুমি বলো। হ্যাঁ তুমি ভাবো, আমি বলি আমার মনে হয় দ্যাট উড বি, এটা অনেকে বলছে আলু ভর্তা ডাল। না, একটা মানে একটা ডিশ, সামথিং, এক জিনিস। হ্যাঁ, ডিশ। ও একটা ডিশ, হ্যাঁ ভাত বেসিক, যেটা আলু ভাতা ডিম ভাজি ডাল। হ্যাঁ ডিম ভাজি। হ্যাঁ, গলব্লাডার স্টোন হয়ে পাহাড় হয়ে যাবে তোমার, এটা স্টোন হয়ে পাহাড় হয়ে যাবে। হ্যাঁ তা আলু ভর্তা বললাম এই জন্য, বাট ডিম ভাজি আমার ফেভারিট। আর এটাতে কোনো অসুবিধা হয় না। ফর মি অ্যাজ ওয়েল। এখন আমি কোয়েশ্চেনটা দুইজনকেই একসাথে করতেছি, চিন্তা করে যে আগে উত্তর দিতে পারে। সেটা হচ্ছে তুমি যদি তোমরা নিজেরা যদি একটা খাবার হতো, ইফ ইউ এনি ওয়ান অফ ইউ, মানে দুজনেই যদি ইউ আর আ ফুড ইটসেলফ, তোমরা কোন খাবারটা হতো? তোমরা কোন খাবারটা হতো? বাহ, ফার্স্ট শুনলাম অ্যাপল। ফার্স্ট শুনলাম অ্যাপল। ইন্টারেস্টিং। আর তোমার? আমি অ্যানসার শুনে আসলেও এটা কিন্তু হ্যাঁ আমি ফার্স্ট শুনলাম। বলার পরে আমার এখন ওকে একটা অ্যাপল মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমি আমাকে একজন বলছিল তুমি হচ্ছে লাল আপেলের মতো দেখতে। জিনিস না, অ্যাপল। এখন যে এই যে এইরকম দুইটা সি দিয়ে, হ্যাঁ আমি কি হতাম, ফার্স্ট কি একটা পেরিশেবল কথা বলছে যে নষ্ট হয়ে যাবে অ্যাপল বেশি দিন থাকতে থাকতে, নষ্ট হয়ে যাবে অ্যাপল বেশি দিন থাকতে থাকতে। হ্যাঁ এটাও ট্রু, এটা তো ভালো বলছো, ওটা খুব ভালো অ্যান্সার হয়েছে। আমি আসলে নিজেকে ফল না, ফুড, এনি ফুড, যে কোনো, ইফ ইউ আর আ ফুড, ফুড, ও ফুড, তাহলে আমি হতাম কি হতাম, আমি হতো ভাতই, হ্যাঁ, যে কোনো তরকারি দিয়ে খাওয়া যায়, কারণ যে কোনো তরকারি দিয়ে খাওয়া যায়। যে কোনো তরকারি দিয়ে খাওয়া যায়। বাহ। আমি বাহ, এই ফার্স্ট কেউ বললো যে কেউ একটা ভাতই হতো, খিচুড়ি মিচুড়ি হতো অনেকে, খিচুড়ি মিচুড়ি হতো অনেকে,
কিছুতে ফ্লেভার থাকে আমার মনে হয়। আমি আপনার সাথে একরকম অ্যাডাপ্ট করি, কারিনার সাথে একরকম অ্যাডাপ্ট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের মুভি আই বিলিভ সবাই দেখবে, আর দেখার পর সবাই এন্টারটেইনড হবে। থ্যাংক ইউ। সো গাইজ, ডোন্ট ফরগেট টু ওয়াচ একসাথে আলাদা 19th মার্চ অন হইচই। মানে 19 মার্চ থেকে ফরএভার অ্যাভেলেবল অন হইচই।